ইউনিটের যে ফর্মুলা তার সাথে আমরা শুধুমাত্র যেটা করব সেটা হচ্ছে 1 + i দিয়ে মাল্টিপ্লাই করলে আমরা অ্যানুইটি ডিউটা পেয়ে যাব। আজকে একটা অঙ্ক আছে রিলেটেড, আমরা এখানে ক্লিয়ার হতে পারবো আর কি। এর বাইরে অন্য কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আরিফ আসসালাম। হ্যাঁ, স্যার, আমরা ওই আগের ক্লাসের ভিডিওটা পাই নাই স্যার। সেটা আপনি আইবিটিআর এর কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেন, এটা তো আমার কাছে নাই, ওরা দিয়ে দিবে আপনাকে। ওখানে মেইল অ্যাড্রেস চাওয়া হয়েছে, যারা যারা মেইল অ্যাড্রেস দিছি স্যার, দিয়েছেন। মেল অ্যাড্রেস দিছি। ওরা নাকি আগেও নাকি ভিডিও ক্লাস এরকম রেকর্ডিং এর লিংক দেয় নাই, এবারও তো দিচ্ছে না স্যার। আগেও নাকি দেয় না। আইবিটিআর থেকে নুরুল আনোয়ার আছেন সম্ভবত, আমি দেখতে পাচ্ছি আপনাকে, আপনি একটু রেসপন্ড হ্যাঁ। করেন প্লিজ। এখন আজকে ক্লাস শেষ হয়ে গেলে স্যার এদেরকে আর পাবো না স্যার আমরা। যে নুরুল আনোয়ার একটু রেসপন্ড করেন প্লিজ। আপনার কথাটা ক্লিয়ার হচ্ছে না, একটু ক্লিয়ার করতে হবে। তার যারা ইমেল আইডি আমাদেরকে দিয়েছে লিঙ্ক অলরেডি দিয়ে দিই। যদি একটু আহ, miss এখন কথা আমরা শুনতে বুঝতে পাচ্ছি না। বুঝতে পারছি না, তবে আমি যতদূর বুঝলাম যে উনি বলতে চেয়েছেন যারা ইমেল আইডি দিয়েছে তাদেরকে এই লিঙ্কটা দেওয়া হয়েছে। তো আপনি স্যার আমরা ইমেল দুটো আইডিটা পাইছি। পৌঁছান। ওকে, তাহলে আপনি স্যার আমরা পেয়ে যাবেন। পেয়েছি স্যার। স্যার আমরা পেয়েছি স্যার। এই যে অনেকে পেয়েছে, সো আপনারা একটু ইমেল আইডিটা আমার মনে শেয়ার করলে স্যার পেয়ে আমরা যাবেন। পাইছি স্যার, স্যার আমরা পাইছি স্যার। ওকে ওকে, তাহলে যিনি পান নাই তিনি হয়তো ইমেল আইডি দেন নাই। ওকে, এরপর মনিরুল ইসলাম, আপনি কথা বলেন, আপনাকে আমি আনমিউট করার সুযোগ দিচ্ছি। জি, মনিরুল ইসলাম বলেন। জি, খুব সংক্ষেপে আমরা, মানে আসলে আজকে তো অনেকগুলা জিনিস নিয়ে কথা বাকি আছে। তারপরে আমরা অন্তত গত 4টা পরীক্ষার কোশ্চেন সলভ করার চেষ্টা করব সময় সাপেক্ষে। জি, মনিরুল ইসলাম বলেন, খুব দ্রুত আসসালামু কোশ্চেন। আলাইকুম জি, স্যার। আসসালামু আলাইকুম। আমি বলতে চাচ্ছি কি যে টাইম ভ্যালু অফ মানির যে আমি দুইটা সূত্র যেটা করছি কিস্তির জন্য, ইনস্টলমেন্ট বা কিস্তির জন্য, সেখানে আমি কিভাবে বুঝবো যে এটা আমি পিভি দিয়ে বের করব নাকি এফভি বাংলায় দিয়ে বের করবো? লেখা কোন যাবে সূত্রটা কিনা? ইউজ করবো স্যার? এইটা একটু আমার কাছে প্রবলেম মনে হয় স্যার। বাংলায় লেখা যাবে কিনা? কে বলতেছেন এটা? বাংলায় লেখা যাবে কিনা এটা তো এর আগেই বলেছি, এগুলো তো আমরা ডিসকারেজ করি আর কি। আমরা ডিসকারেজ করি বাংলায় লেখাটাকে। আমি বলি এখানে, কেউ যিনি কোশ্চেনটা করলেন তার জ্ঞাতার্থে বলছি। জি আহ, স্যার। এখানে 4 ধরনের প্রবলেম হয়, তাই না? আমরা দেখেছি। একটা হচ্ছে, মূলত 2 ধরনের, একটা হচ্ছে প্রেজেন্ট ভ্যালু প্রবলেম, আর একটা হচ্ছে ফিউচার ভ্যালু জি স্যার। প্রবলেম। ক্ষেত্রে 2 ধরনের ফিউচার ভ্যালু হতে পারে। একটা হচ্ছে সিঙ্গেল অ্যামাউন্টকে ফিউচারে কনভার্ট করা, আর একটা হচ্ছে অ্যানুইটি টাইপ প্রবলেম। সো জি অ্যানুইটি স্যার। টাইপ প্রবলেমের ক্ষেত্রে আমরা বলছি 3টা শর্ত পূরণ করতে হবে। একটা হচ্ছে দেয়ার মাস্ট হ্যাভ এ সিরিজ অফ ক্যাশ ফ্লো, দেয়ার মাস্ট হ্যাভ ইকুয়াল অ্যামাউন্ট, এবং দেয়ার মাস্ট হ্যাভ স্পেসিফিক টাইম পিরিয়ড। এই 3টা শর্ত কেবলমাত্র পূরণ করলেই এটা হবে আপনার অ্যানুইটি প্রবলেম। আর এর বাইরেও সিঙ্গেল সিঙ্গেল অ্যামাউন্টকে ফিউচার ভ্যালুতে কনভার্ট করা লাগতে পারে, যেটা আমরা গত ক্লাসে দেখিয়েছি। তাহলে এ হচ্ছে একটা টাইপ প্রবলেম। মূলত 2 ধরনেরই, একটা হচ্ছে সিঙ্গেল অ্যামাউন্টকে প্রেজেন্ট ভ্যালুকে ফিউচার ভ্যালুতে কনভার্ট করা, আর একটা হচ্ছে সিরিজ অফ ক্যাশ ফ্লো। এটা এক স্যার ধরনের। অ্যানুইটিটার বিষয়ে, অ্যানুইটি, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। এরপরে আরেকটা টাইপ প্রবলেম হচ্ছে সিঙ্গেল অ্যামাউন্ট ফিউচার ভ্যালুকে প্রেজেন্ট ভ্যালুতে কনভার্ট করা, আরেকটা হচ্ছে ফিউচার অ্যামাউন্টের সিরিজ গুলাকে আজকের ভ্যালুতে কনভার্ট করা। সেটাও অ্যানুইটি হতে হলে ওই আগের সেই 3টা শর্তই ফুলফিল করতে হবে। এখন আপনি বুঝতে পারছেন না আসলে কি করবেন। ওকে, সো এটা অঙ্কের, মানে যে প্রবলেমটা আপনাকে দেওয়া হবে প্রবলেম দেখেই আপনাকে আইডেন্টিফাই করতে হবে যে এটা আসলে কি বের করতে বলা হয়েছে। যেমন কিছু কিছু প্রবলেম আছে, সে ফর এক্সাম্পল এমএসএস টাইপ প্রবলেম, বা যেগুলা কনভেনশনাল ব্যাংক ডিপিএস বলে, এই ধরনের কিছু প্রবলেম আছে। তাহলে এগুলা এগুলা কি, এগুলো হচ্ছে সিরিজ অফ ক্যাশ ফ্লো, এগুলো কিন্তু আমরা ফিউচারে টাকাটা পাবো, তখন বুঝতে হবে এটা ফিউচার। ফিউচার ভ্যালু অফ অ্যানুইটি প্রবলেমের দিকে যাবে। ওকে, জি আবার স্যার। যখন যখন মনে করেন কোনো একটা বিনিয়োগের সিদ্ধান্তের বিষয় আসবে, যে ফিউচারে ক্যাশ ফ্লো গুলো আসবে কিন্তু আপনাকে আজকে ডিসিশন নিতে হচ্ছে, তখন এটা হচ্ছে আপনার প্রেজেন্ট ভ্যালু অফ অ্যানুইটির প্রবলেমে আসবে। ওকে, আবার অনেক সময় মনে করেন আপনাকে ইনস্টলমেন্ট বের করতে বলা হয়, তাই না? জি যে স্যার। কোনো একটা বিনিয়োগ আপনি নিবেন, এই বিনিয়োগগুলোর জন্য আপনাকে আপনাকে মানে আজকে আজকে এত বিনিয়োগ নিলে ভবিষ্যতে কত টাকা দিতে হবে, তাইলে ওটাও কিন্তু মান্থলি। আপনাকে মানে প্রেজেন্ট ভ্যালু অফ অ্যানুইটিতে কনভার্ট করতে হবে। আমরা কয়েকটা অঙ্ক আজকে দেখাবো, তখন মনে হয় এগুলো আর একটু ক্লিয়ার হবে। আমরা জি কয়েকটা স্যার। প্রবলেম তখন দেখাবো।
জি, মোয়াজ্জেম বলেন খুব সংক্ষেপে, আমরা ক্লাসে চলে যেতে হবে, কারণ আমরাও আসসালামু কিন্তু দু আলাইকুম। তিনটা সালের প্রশ্ন হয়তো কভার করব। জি স্যার, যে আসসালামু মোয়াজ্জেম ভাই, আলাইকুম স্যার। শুধু কোশ্চেনটা করেন, শুধু কোশ্চেন। জি, জি স্যার, স্টক ডিভিডেন্ড এবং বোনাস শেয়ার এই দুটোর মধ্যে বেসিক ডিফারেন্স কি বেসিক আছে? কোনো ডিফারেন্স নাই, স্টক ডিভিডেন্ড যা, বোনাস শেয়ার তা, অর্থাৎ এটা ক্যাশ ফর্মে দেওয়া হয় না, এটা পেইড আপ ক্যাপিটালটা বেড়ে যায়। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। ওকে, আমার মনে হয় আমরা ক্লাসটা শুরু করি আজকের। আমি একটু স্ক্রিনটা শেয়ার করি, এরপরে আমরা চেষ্টা করব অন্তত চারটা যে পরীক্ষা হয়েছে আমাদের গত চারটা সেশনের, এগুলোর কোশ্চেন এবং আনসার গুলো, আমি কোশ্চেন তো আপনাদের আইবিটিআর এর ওয়েবসাইটে অ্যাভেলেবল আছেই, আনসারটা আমি কিন্তু দিয়ে দিয়েছি সবগুলো। মিনওয়াইল হয়তো আপনারা আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, এই হোয়াটসঅ্যাপ গ্রুপে আনসারগুলো দিয়ে দেওয়া হয়েছে। তো আমি রিকোয়েস্ট করেছিলাম যে আপনারা এগুলো একটু দেখবেন, যাতে করে আলোচনাটা আমরা সহজভাবে করতে পারি। তো আজকের আলোচনাটা আমরা শুরু করি, আমরা যেখানে গতকালকে শেষ করেছিলাম সেখান থেকে যদি আমরা শুরু করি। আহ, আমি একটু সেন্ট্রালি মিউট করে দিচ্ছি, নয়েজ আসতেছে। ওকে, সো আজকে আমরা যে জিনিসটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কস্ট অফ ক্যাপিটাল। এখান থেকে একটা ম্যাথ কিন্তু আমরা প্রায় দিয়ে থাকি, আপনারা জানেন। বিগত বছরের প্রশ্নগুলো যদি অ্যানালাইসিস করেন, তাহলে আপনারা দেখবেন যে এখানে কস্ট অফ ক্যাপিটাল থেকে একটা অঙ্ক থাকে। এখন কস্ট অফ ক্যাপিটালটা আসলে কি? হোয়াট ডু ইউ মিন বাই কস্ট অফ ক্যাপিটাল? হোয়াট ডু ইউ মিন বাই কস্ট অফ ক্যাপিটাল? এখন কস্ট অফ ক্যাপিটালটা মানে ইকোনমিক্স বা অ্যাকাউন্টিং টার্মে আমরা কস্ট অফ বলি হচ্ছে কোম্পানিজ কস্ট অফ কোম্পানিজ ফান্ড। অর্থাৎ কোম্পানির বিভিন্ন ধরনের ফান্ডিং সোর্স থাকে। মেইনলি আমরা জানি যে দুইটা সোর্স থাকে, একটা হচ্ছে ডেট আর একটা হচ্ছে ইকুইটি। ডেট মানে হচ্ছে, বুঝতেই পারছেন, এটা এক্সটার্নাল সোর্স অফ ফাইন্যান্সিং, যেটা আমরা বাইরের থেকে নেই। এটা হতে পারে ব্যাংক বোরোয়িং বা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন বোরোয়িং এই ফর্মে। আর ইকুইটি হচ্ছে ইন্টারনাল সোর্স অফ ফান্ড। ইকুইটি ইনক্লুডস বোথ পেইড আপ ক্যাপিটাল, রিটেন আর্নিংস এবং রিজার্ভ, এগুলো সহ। সো এই দুইটা হচ্ছে মূলত যে কোনো কোম্পানির জন্য সোর্স অফ ফান্ড। এখন কস্ট অফ ক্যাপিটাল বলতে আমরা বুঝি এই যে কোম্পানির যে ফান্ডিং সোর্স আছে এগুলার ফ্রি অফ কস্টে পাওয়া যায় না। আপনি যখন বাইরের থেকে ডেট নেবেন, তখনও কিন্তু আপনাকে একটা একটা প্রফিট আপনাকে পেমেন্ট করতে হবে। সেম এজ আপনি যদি ইন্টারনাল ইকুইটি জেনারেট করেন, তাহলে কিন্তু আপনাকে ইন দ্য ফর্ম অফ ডিভিডেন্ড আপনাকে দিতে হবে। সো তাইলে প্রত্যেকটা সোর্স অফ ক্যাপিটালেরই একটা কস্ট আছে। সো কস্ট অফ ক্যাপিটাল হচ্ছে এই যে কোম্পানির যে ফান্ডিং সোর্স, এদের এদের যে কস্টটা, সেটাকে আমরা কস্ট অফ ক্যাপিটাল বলি। আর ইনভেস্টরস পয়েন্ট অফ ভিউ থেকে আমরা এই কস্ট অফ ক্যাপিটালটাকে অন্য নাম ইউজ করি, অলদো ইট গিভ দ্য সেম মিনিং। এটাকে বলা হয় রিকোয়ার্ড রেট অফ রিটার্ন। অর্থাৎ কোন একজন ইনভেস্টরের পার্সপেক্টিভ থেকে এটাকে বলা হয় রিকোয়ার্ড রেট অফ রিটার্ন, যেটা দিয়ে আসলে মানে মিনিমাম রেট অফ রিটার্ন, সেটাকেই আমরা বলতেছি আসলে রিকোয়ার্ড রেট অফ রিটার্ন। এবং আপনারা দেখবেন এই রিকোয়ার্ড রেট অফ রিটার্ন দিয়ে অথবা কস্ট অফ ক্যাপিটাল দিয়ে কিন্তু আমরা আসলে ডিসকাউন্টিংটা করি। আমরা দেখবেন যে ফিউচার ভ্যালুকে যখন আমরা প্রেজেন্ট ভ্যালুতে কনভার্ট করি প্রজেক্ট অ্যাপ্রাইজালের ক্ষেত্রে, তখন কিন্তু আসলে এই কস্ট অফ ক্যাপিটাল দিয়ে ডিসকাউন্ট করা হয়। কেন এটা ডিসকাউন্ট করা হয়? কারণ এটা হচ্ছে মিনিমাম রেট অফ রিটার্ন, যেটা না পেলে আমি আসলে বিনিয়োগ করব না। সো এটা হচ্ছে কস্ট অফ ক্যাপিটালের ধারণা, বা এটাকে আমরা রিকোয়ার্ড রেট অফ রিটার্নও বলতে পারি। আরেকটা টার্মিনোলজি আমরা ইউজ করি, যেটা হচ্ছে ওয়েটেড অ্যাভারেজ কস্ট অফ ক্যাপিটাল। এটা আমরা অনেক ক্ষেত্রে পরীক্ষায় প্রবলেমও দেওয়া হয় রিলেটেড। ওয়েটেড অ্যাভারেজ কস্ট অফ ক্যাপিটাল মানে হচ্ছে প্রত্যেকটা ক্যাপিটালের কিন্তু কন্ট্রিবিউশন সমান থাকে না। মনে করে কোম্পানিতে ডেট আছে 25%, তারপরে ইকুইটি আছে 75%, তাহলে ডেটের এক ধরনের কস্ট, আবার ইকুইটির হবে আরেক ধরনের কস্ট। তাহলে ওয়েটেড অ্যাভারেজ কস্ট অফ ক্যাপিটাল বলতে আমরা আসলে বুঝি যে যার যতটুকু ওয়েট আছে, যেমন এখানে ডেটের 25% মাল্টিপ্লাইড বাই ডেটের কস্ট প্লাস ইকুইটির কস্ট মাল্টিপ্লাইড বাই ইকুইটির ওয়েট, এই দুইটাকে যোগ করলে যে যেই রেজাল্টটা আমরা পাই, সেটাকে আমরা আসলে বলি ওয়েটেড অ্যাভারেজ কস্ট অফ ক্যাপিটাল। এটা লম্বা আলোচনা, আমরা হয়তো সামনের দিকে যখন যাব তখন দেখব। তো ডেটের ক্ষেত্রে আমরা জানি ডেটের যে কস্ট, এটার উপরে আমরা ট্যাক্স বেনিফিট পাই। অর্থাৎ আমরা যখন এনবিআর কে ট্যাক্স দেই, তখন ডেটের কস্ট, যেটা প্রফিট বা ইন্টারেস্ট যেই নামেই আমরা ডাকি না কেন, কনভেনশনাল ব্যাংক ইন্টারেস্ট বলে, আমরা প্রফিট বলি,
এটা কিন্তু ডিডাকশন হয়, অর্থাৎ এটাকে ট্যাক্স অথরিটি মানে এলিজিবল এক্সপেন্ডিচার হিসেবে তারা এটাকে কনসিডার করে। সেজন্য আমরা যখন ডেটের কস্ট বের করি তখন আমরা কি করি, কস্ট অফ ডেট মাইনাস 1 মাইনাস ট্যাক্স রেট ইন্টু 1 মাইনাস ট্যাক্স রেট। কি ব্যাপার, আমি এটা সেন্টারে তো মিউট করলাম। সো কস্ট অফ ডেট আমরা যেটা বলেছি, কস্ট অফ ডেট মাল্টিপ্লাইড বাই 1 মাইনাস ট্যাক্স রেট। 1 মাইনাস ট্যাক্স রেট মানে আসলে নেট অফ ট্যাক্স আমরা বলি এটাকে। আর কস্ট অফ ইকুইটি ইন্টু পার্সেন্টেজ অফ ইকুইটি, এই দুইটাকে যোগ করলে যেটা হয় এটাকে আমরা ওয়েটেড অ্যাভারেজ কস্ট অফ ক্যাপিটাল বলি। এখানে আরো কম্পোনেন্ট থাকতে পারে, যেমন প্রেফার্ড স্টক থাকতে পারে, রিটেন আর্নিংস থাকতে পারে, আমি এগুলো নিয়ে হয়তো পরে আলাপ করবো। সো তার মানে আমরা যদি এই এক্সাম্পল থেকে দেখার চেষ্টা করি, এখানে ডেটের কস্ট হচ্ছে 6%, মানে যেটা আসলে কাগজে কলমের। এরপরে এখানে আমরা 30% ট্যাক্স ব্র্যাকেটে আছে, তাহলে এই 30% মানে 1 মাইনাস ট্যাক্স রেট। সো আমরা পাবো হলো এখানে 4.2, তাহলে কস্ট অফ ডেট হচ্ছে 4.2। তাহলে 4.2 মাল্টিপ্লাইড বাই 0.25, কারণ 25 হচ্ছে 25%, অর্থাৎ ওয়েট। তাহলে আমার ওয়েটেড কস্ট অফ ডেট হচ্ছে 1.05, এটা একটা পার্ট। আর কস্ট অফ ইকুইটি হচ্ছে 15%, আর ইকুইটির পার্সেন্টেজ হচ্ছে 75%। তাহলে ওয়েটেড কস্ট অফ ইকুইটি হচ্ছে 11.2। এখন এই 11.25 প্লাস 1.05 এই দুইটা যোগ করলে আমরা যেটা পাচ্ছি সেটাই হচ্ছে আসলে আমাদের ওয়েটেড অ্যাভারেজ কস্ট অফ ক্যাপিটাল। অর্থাৎ যতগুলো কম্পোনেন্ট আছে সবগুলো কম্পোনেন্টের ওয়েট কে আমরা যখন আমরা সাম আপ করব তখনই কিন্তু আমরা পেয়ে যাব ওয়েটেড অ্যাভারেজ কস্ট অফ ক্যাপিটাল। ভেরি সিম্পল ফর্মুলা আমার মনে হয়, আর আমরা যখন ম্যাথ করব তখন এটা আরেকটু ক্লিয়ার হবে। আচ্ছা, এখন আসেন এই কস্ট অফ ক্যাপিটালটা আমরা আসলে কিভাবে ক্যালকুলেট করি। তার আগে আমরা একটু বোঝার চেষ্টা করি, ফার্মের যখন এক্সেস ক্যাশ থাকে, এক্সেস ক্যাশ মানে ডেফিনেটলি মানে প্রফিট, প্রফিট আফটার ট্যাক্স থেকে সবকিছু দেওয়ার পরে আমরা জানি যে সেল থেকে কস্ট অফ গুডস সোল্ড পেলাম আমরা গ্রস প্রফিট, গ্রস প্রফিট থেকে অপারেটিং এক্সপেন্ডিচার বাদ দিলাম, আমরা পেলাম অপারেটিং প্রফিট। অপারেটিং প্রফিটকে আমরা আর্নিং বিফোর ইন্টারেস্ট এন্ড ট্যাক্সও বলে থাকি। এরপরে আমি ব্যাংকের কস্ট বাদ দিলাম, পেলাম আমি ইবিটি, আর্নিং বিফোর ট্যাক্স। এরপরে আমি ট্যাক্স বাদ দিলাম, এরপরে আর্নিং আফটার ট্যাক্স থাকলো। এখন দেখা যাচ্ছে যে কোম্পানি যে প্রফিটটা করেছে এখান থেকে তার ক্যাশ ফ্লো আছে পর্যাপ্ত, তাহলে ব্যাংক ওই ওই পার্টিকুলার কোম্পানিটা কি করতে পারে, এক্সেস ক্যাশটা সে ডিভিডেন্ড হিসেবে দিতে পারে। এক্সেস ক্যাশটা সে ডিভিডেন্ড হিসেবে দিতে পারে, দিলে কি হবে, শেয়ার হোল্ডারদের ফাইন্যান্সিয়াল অ্যাসেট কেনার অপশন তৈরি হবে। অন দ্য কন্ট্রারি, তারা চিন্তা করলো যে না, আমি ক্যাশ হিসেবে দিব না, আমি এটাকে রিইনভেস্ট করব। অনেক কোম্পানি দেখবেন যে ক্যাশ দেয় না, এটাকে হোল্ড করে, ক্যাশ ডিভিডেন্ড দেয় না, এটাকে হোল্ড করে এবং রিইনভেস্ট করে। সো ফার্ম এক্সেস ক্যাশ তারা এটাকে রিইনভেস্ট করতে পারে। মোট কথা হচ্ছে দুই ক্ষেত্রেই কিন্তু শেয়ার হোল্ডারদের আসলে টার্মিনাল ভ্যালু বৃদ্ধি পাবে। অর্থাৎ যদি আপনি ক্যাশ ফর্মে টাকাটা দেন তাহলে শেয়ার হোল্ডার যারা, তাদের অপশন টু ইনভেস্ট ইন ফাইন্যান্সিয়াল অ্যাসেট, অর্থাৎ তারা নতুন করে আবার একটা ফাইন্যান্সিয়াল অ্যাসেটে বিনিয়োগ করতে পারবে। আবার যদি আপনি ওই পার্টিকুলার কোম্পানি যদি ক্যাশ ডিভিডেন্ড না দিয়ে এটাকে যদি হোল্ড করে বা রিইনভেস্ট করে, তখনও কিন্তু শেয়ার হোল্ডারদের টার্মিনাল ভ্যালু বৃদ্ধি পাবে। এটা হচ্ছে মানে একদম একটা সাইকেলের মতো। আলটিমেটলি এটা বোথ উইল অ্যাড টু দ্য ইনক্রিজ অফ দ্য শেয়ার হোল্ডার্স টার্মিনাল ভ্যালু। বুঝতে পারছি না, মিউট করে দিচ্ছি, তারপর আনমিউট হয়ে যাচ্ছে কিভাবে? আমি পাশ দেখাতে চাই না, নিচে নিচে। ওকে, তাহলে আনমিউট হয় নাই, যেমন আমি নিজে আনমিউট হইতে পারছি স্যার, মিউট হইতে পারছি স্যার, সেন্টারে আনমিউট হয় নাই স্যার। এরপরে আমি আইবিটিআর রিকোয়েস্ট করবো যাদের থেকে কথা শোনা যাচ্ছে ওদেরকে একদম আপনি। জি স্যার, করে দিয়েছি স্যার। জি হ্যাঁ হ্যাঁ, করছেন, মিউট জি স্যার, করেছেন না? বুঝতে পারছি। এরপরে সাউন্ড শোনা গেলে আপনি ইয়ে করবেন, রিমুভ আচ্ছা করে ঠিক আছে। দিবেন, জি স্যার। রিমুভ করে দিবেন। জি জি স্যার। ঠিক আছে, তাহলে একটু আমাদের হয়তো আমরা বেশি সাবধানী থাকবো। ওকে, তো কস্ট অফ ইকুইটির দুইটা ফর্মুলা আছে, মানে যে দুইটা ফর্মুলার মাধ্যমে ক্যালকুলেট করতে পারি। একটাকে আমরা বলি ক্যাপিটাল অ্যাসেট প্রাইসিং মডেল, আর একটাকে আমরা বলি ডিভিডেন্ড ডিসকাউন্ট মডেল। এই দুইটা মডেলই খুব পপুলার, বোথ ক্যাপিটাল অ্যাসেট প্রাইসিং মডেল এবং ডিভিডেন্ড ডিসকাউন্ট মডেল।
আচ্ছা, প্রথমে আমি খুব সংক্ষেপে ক্যাপিটাল অ্যাসেট প্রাইসিং মডেল নিয়ে কথা বলবো, এরপরে আমরা ডিভিডেন্ড ডিসকাউন্ট মডেল নিয়ে কথা বলবো। সো ক্যাপিটাল অ্যাসেট প্রাইসিং মডেলে এই মানে কস্ট অফ ইকুইটি ক্যাপিটালের যেভাবে ক্যালকুলেট করা হয় সেটা আমি এখানে ফর্মুলাটা দিয়েছি। এটা অ্যাপারেন্টলি ফর্মুলাটা আপনাদের কাছে জটিল মনে হতে পারে, আসলে এটা খুব জটিল না। এটা আর আর এটা যে কোনো একটা নামেই আপনি দিতে পারেন। আর আর এফ মানে হচ্ছে রিস্ক ফ্রি রেট। যেমন গভর্নমেন্ট ট্রেজারি বিল বা বন্ডের রেটটাকে রিস্ক ফ্রি রেট ধরা হয়। এটা হচ্ছে রিস্ক ফ্রি, অর্থাৎ যেটা যেটার জন্য আপনি কোনো রিস্ক ছাড়াই আপনি এই রিটার্নটা পাবেন। আর এখানে দেখেন একটা বেটা আছে, বি, দিস ইজ কল্ড বেটা। এই বেটাকে বলা হয় কোম্পানি বেটা, দিস ইজ অলসো নোন এস কোম্পানি বেটা। এটাকে বলা হয় সেন্সিটিভিটি অফ দ্য স্টকস রিটার্ন টু রিটার্ন অফ দ্য মার্কেট পোর্টফোলিও। অর্থাৎ আমি যদি বলি এরকম, মানে মার্কেটের সাথে ওই পার্টিকুলার কোম্পানিটা কতটুকু মানে ঝুঁকিপূর্ণ। আর একটু সহজ করে যদি বলি, এভারেজ মার্কেটের বেটা হচ্ছে মনে করেন 1। রিস্ক ওভারঅল এভারেজ মার্কেটে যতগুলো স্টক আছে, এগুলো নর্মালি স্টক মার্কেটের ক্ষেত্রে বেশি প্রযোজ্য হয়। সো এভারেজ মার্কেটের বেটা হচ্ছে 1, মানে রিস্ক। এখন এই একের থেকে যদি বেশি হয় কোনো একটা কোম্পানির বেটা, তাহলে বোঝা যাবে যে ওই পার্টিকুলার কোম্পানিটা মার্কেটের এভারেজের যে যে রিস্কটা নিচ্ছে তার চেয়ে বেশি রিস্কি কোম্পানিটা। আই রিপিট, বেটার ভ্যালু যদি একের থেকে বেশি হয়, বেটা বেটা কিভাবে ক্যালকুলেট করতে হয় এত কমপ্লেক্স ক্যালকুলেশন আমরা যাব না, এগুলো অ্যাডভান্স ফাইন্যান্স থিওরি। আমরা শুধু এইটুকু বোঝার চেষ্টা করি, বেটা হচ্ছে মানে এটা একটা সেন্সিটিভিটি ইন্ডিকেট করে ওই পার্টিকুলার স্টকের রিটার্নের সাথে মার্কেট পোর্টফোলিওর রিটার্নটা। তার মানে একের বেশি হলে ওই কোম্পানিটা বেশি রিস্কি ইন্ডিকেট করবে, আর একের যদি কম হয় তাহলে বোঝা যাবে যে ওই পার্টিকুলার কোম্পানিটা মার্কেটের চেয়ে কম রিস্কি। আর যদি এক হয় তাহলে বোঝা যাবে যে এভারেজ মানে রিটার্ন সে দিচ্ছে। এই হচ্ছে বিষয়। আর এখানে আরেকটা ফ্যাক্টর আছে এইটুকু, যেটা RM-RF। এটাকে আমরা বলি এটাকে আমরা বলি মানে মার্কেট রিটার্নের চেয়ে রিস্ক ফ্রি রেটের গ্যাপটা। RM মানে হচ্ছে মার্কেট রিটার্ন, এভারেজ মার্কেট রিটার্ন। আর RF মানে হচ্ছে রিস্ক ফ্রি রেট। তার মানে হচ্ছে মার্কেট রিটার্ন, রিস্ক ফ্রি রেটের চেয়ে মার্কেট রিটার্ন কতটুকু বেশি, এটাকে আমরা বেটা দিয়ে মাল্টিপ্লাই করছি। এখন বেটা দিয়ে কেন মাল্টিপ্লাই করতেছি আমি যদি সংক্ষেপে বলি, এটা দুইটা পার্ট। একটা হচ্ছে রিস্ক ফ্রি পার্ট, আর এই পার্টটুকুকে আমরা বলি রিস্ক প্রিমিয়াম। রিস্ক ফ্রি রেট প্লাস রিস্ক প্রিমিয়াম, এই দুইটা মিলেই হচ্ছে আমার আসলে রিটার্ন মানে কস্ট অফ ইকুইটি ক্যাপিটাল বের হচ্ছে। অর্থাৎ একটা হচ্ছে রিস্ক ফ্রি পার্ট, যেটার জন্য আমি কোনো রিস্ক নিচ্ছি না, আর বাকিটার জন্য আমি রিস্ক নিচ্ছি। এই জন্য আমরা কেন এই বেটাটা ইউজ করছি, আমরা পার্টিকুলার ওই কোম্পানির বেটার উপরে ডিপেন্ড করবে আমি আসলে কতটুকু রিটার্ন ডিজার্ভ করি। কারণ আমি কস্ট অফ ক্যাপিটালটা কেন বের করতেছি বা রিকোয়ার্ড রেট অফ রিটার্নটা কেন বের করছি, কারণ দিস ইজ দ্য মিনিমাম রেট অফ রিটার্ন, যেটা না হলে আমি আসলে বিনিয়োগটা করব না। তাহলে আমি অবশ্যই এমন একটা রিটার্ন চাইবো যেটা RS দিয়ে আমি ডিনোট করছি, যেটা আসলে আমার সমস্ত রিস্ক ফ্যাক্টর গুলাকে অ্যাড্রেস করবে, বোথ রিস্ক রিস্ক প্রিমিয়াম। তাহলে আমাদের ফর্মুলার ফার্স্ট পার্ট রিস্ক প্রিমিয়াম। তাহলে আপনারা দেখেন বেটার ভ্যালু যত বাড়বে তত কিন্তু আমি রিস্ক প্রিমিয়ামটা বেশি ডিজার্ভ মানে ডিমান্ড করব। বেটার ভ্যালু যদি একের বেশি হয় তখন অটোমেটিক্যালি কিন্তু RM-RF এইটুকু যেহেতু মানে মার্কেট রিটার্নের চেয়ে রিস্ক রেট কতটুকু বেশি সেটা ইন্ডিকেট করছে। তার মানে যত বেটার ভ্যালুটা বাড়বে তত কিন্তু ইন্ডিকেট করবে যে আমি কত বেশি রিটার্ন চাচ্ছি। এখন আসেন এই বেটা যেটা যেটা মার্কেট সেন্সিটিভিটি বুঝাচ্ছে ওই পার্টিকুলার স্টক কম্পেয়ার টু মার্কেট পোর্টফোলিও, সেটা কি কি ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে। আমরা খুব লেন্দি আলোচনা হয়তো যেতে পারবো না। আম, এখন এই বেটা দুইটা বিষয় আছে, একটা হচ্ছে বিজনেস রিস্ক, আর একটা আমরা কনসিডার করে থাকি বেটা ক্যালকুলেটর ক্ষেত্রে, সেটা হচ্ছে সাইক্লিক্যালিটি অফ রেভিনিউ। যেমন যেমন দেখবেন কিছু কিছু কোম্পানির ক্ষেত্রে আপনার বিজনেস গুলো সাইক্লিক্যাল, অর্থাৎ দেখা যাচ্ছে যে বেশি সাইক্লিক্যাল, অর্থাৎ কখনো এটা খুব রেভিনিউ কমে যায়, আবার কোনো একটা সময় বাড়ে। এই সাইক্লিক্যালিটি যত বেশি থাকবে তত কিন্তু রিস্ক ফ্যাক্টরটা বেশি থাকবে ওই কোম্পানির। আর যদি দেখা যায় যে না, ওভার দ্য পিরিয়ড অফ টাইম হরাইজন
এটা একটা স্টেডি আপনার সেলসটা থাকছে, তখন কিন্তু এই বিজনেস রিস্কটা কম হবে। সো এটাকে আমরা বলছি সাইক্লিক্যালিটি অফ রেভিনিউ। আর সেকেন্ড যে ব্যাপারটা আমরা বিজনেস রিস্কের মধ্যে আনি, সেটা হচ্ছে অপারেটিং লিভারেজ। অপারেটিং লিভারেজ মানে হচ্ছে ফিক্সড কস্টের ইনভলভমেন্ট, অর্থাৎ ওই পার্টিকুলার কোম্পানি কতটুকু ফিক্সড কস্ট আসলে ইনভলভ করেছে সেটার সেটার উপরে ডিপেন্ড করবে আমার অপারেটিং লিভারেজ বেশি না কম। যত ফিক্সড কস্টের ইনভলভমেন্ট বাড়বে ওই পার্টিকুলার প্রজেক্টে, তত কিন্তু তার বিজনেস রিস্কটা বাড়বে। আর সেকেন্ড যে ফ্যাক্টরটা সেটা হচ্ছে ফাইন্যান্সিয়াল রিস্ক। ফাইন্যান্সিয়াল রিস্ক ডিপেন্ড করে আমার ফাইন্যান্সিয়াল লিভারেজের উপরে। এটা ভেরি সিম্পল, আমরা আগেই বলেছি, আমরা ডেট ইকুইটি রেশিও ক্যালকুলেট করেছি, তাই না? সো যত ডেটের উপর ডিপেন্ডেন্স বাড়বে, তত কিন্তু তার ফাইন্যান্সিয়াল লিভারেজটা বাড়বে। মানে তখন তার এখানে ফাইন্যান্সিয়াল রিস্কটা তৈরি হবে। যত তার এক্সটার্নাল ডেটের উপর রিলায়েন্স কম থাকবে বা তার কম এক্সটার্নাল ডেট লাগে, তত তার কিন্তু ফাইন্যান্সিয়াল লিভারেজটা কম হবে এবং তার ফাইন্যান্সিয়াল অ্যাকর্ডিংলি তার ফাইন্যান্সিয়াল রিস্কটা কম হবে। সো এই দুইটা ফ্যাক্টরের উপরে, মূলত বিজনেস রিস্ক এবং ফাইন্যান্সিয়াল রিস্কের উপরে আসলে বেটারটা ডিপেন্ড করে। এখন আসেন আমরা যদি দেখি, আহ, একটু দেখার চেষ্টা করি আমরা যে এই রিটার্নটা আমরা আসলে কিভাবে ক্যালকুলেট করি। ওকে, আচ্ছা, এখানে একটা জিনিস আপনারা দেখেন, এই যে একটা লাইন দেখাচ্ছে, এটাকে আমরা বলি এসএমএল বা সিকিউরিটি মার্কেট লাইন। আচ্ছা, এখানে 5% যেটা, এটা ফ্ল্যাট। ওকে, এটা ফ্ল্যাট কেন? কারণ হচ্ছে এটা হচ্ছে রিস্ক ফ্রি রেট, মানে অর্থাৎ আপনি কোনো রিস্ক না নিলেও আপনি এইটুকু রিটার্ন আপনি ডিজার্ভ করবেন। এটা আমাদের পার্সপেক্টিভে কিন্তু ডিফারেন্ট। আমি একটু বলি আপনাদেরকে, আমাদের দেশের যেটা গভর্নমেন্ট ট্রেজারি বিল বা বন্ডের রেট কিন্তু আসলে অনেক হাই থাকে, আপনারা জানেন, ডাবল ডিজিটে থাকে। কিন্তু একটা আইডিয়াল ফাইন্যান্সিয়াল মার্কেট সিনারিওতে যেখানে রিস্ক কম সেখানে রিওয়ার্ডও কম। সেখানে দেখবেন যে গভর্নমেন্ট ট্রেজারি বিল বা বন্ডের রেট থাকে সবচেয়ে কম, কারণ এগুলা সবচেয়ে কম রিস্কি। সেটা মানে একটা আইডিয়াল ফাইন্যান্সিয়াল মার্কেট সিনারিওতে। কিন্তু আমাদের দেশের পার্সপেক্টিভে কিন্তু আপনি সিকিউরিটি মার্কেট লাইন দিয়ে যদি অ্যানালাইসিস গুলো করেন, সেটা মিলবে না, কারণ আমাদের দেশের ডাইমেনশনটা কমপ্লিটলি ডিফারেন্ট। আমরা বরং উল্টাটা করি, আমরা যেখানে গভর্নমেন্ট বিনিয়োগ করা, এগুলা রেট বড়, ইনভেস্টমেন্ট অপরচুনিটি কম, বা ক্যাপিটাল মার্কেটের আসলে ফ্লারিশ কম করেছে, বা জেনারেল পাবলিক যারা সারপ্লাস ইউনিট আছে তারা আসলে ক্যাপিটাল মার্কেটে বিনিয়োগ করতে চায় না। এই জন্যই গভর্নমেন্টের একটা প্রায়োরিটি থাকে টু অফার হায়ার রেট টু কালেক্ট ফান্ড ফর মানে রিমুভিং দ্য বাজেট ডেফিসিট এন্ড আদার থিংস। তো এই জন্য এই থিওরিটা কিন্তু ডেফিনেটলি বাংলাদেশের পার্সপেক্টিভ জন্য আমি আগে বলেছি, বাট আইডিয়াল সিচুয়েশনে যেটা আমি এই লাইনটা টানলাম, এটা হচ্ছে আসলে এই রেটটা মিনিমাম পাবেন উইদাউট টেকিং এনি রিস্ক। গভর্নমেন্ট সিকিউরিটিকে রিস্ক ফ্রি সিকিউরিটি ধরা হয়। আর এখান থেকে শুরু হয়েছে যে লাইনটা, রেড কালারের যে লাইনটা, সেটা হচ্ছে মার্কেট লাইন, এসএমএল যেটাকে আমরা বলতেছি। এখন দেখেন, দেখাচ্ছি ভার্টিক্যাল অ্যাক্সিসে আমরা দেখাচ্ছি আপনার প্রজেক্টের রিটার্ন। এই ক্ষেত্রে যেমন প্রজেক্টটা হচ্ছে আইআরআর হচ্ছে 30%, আর এদিকে দেখিয়েছি আমরা বেটা বা ওই পার্টিকুলার কোম্পানির কতটুকু রিস্কি সেটা ইন্ডিকেট করবে। আমরা একটু আগে আলাপ করেছি যে যদি কোনো একটা ফার্মের বেটা 1-এর থেকে বেশি হয়, তাহলে সে মানে ওভারঅল মার্কেটের চেয়ে বেশি রিস্কি, আর যদি 1-এর থেকে কম হয় তাহলে সে ওভারঅল মার্কেটের চেয়ে কম রিস্কি, আর যদি 1-এর সমান হয় তাহলে সেটা হচ্ছে অ্যাভারেজ রিস্কি। তাহলে এই সিকিউরিটি মার্কেট লাইন যেটা, এটা আপনারা দেখবেন এমন ভাবে এটাকে ড্র করা হয়েছে, এটা কিন্তু মোস্টলি প্রপোর্শনেট, অর্থাৎ যতটুকু আপনি ততটুকু আসলে আপনি রিটার্ন চাইবেন। ওকে, যেমন মনে করেন এখানে 2.5 যদি বেটা হয়, তাহলে আপনার রিটার্ন কত এই মার্কেট লাইনে, এই বিগ কোম্পানি, রাইট? তার মানে আপনি আপনি আসলে মিনিমাম 15% রিটার্ন ডিমান্ড। প্রজেক্ট এ দেখেন, প্রজেক্ট বি হচ্ছে একদম সিকিউরিটি মার্কেট লাইনের উপর দিয়ে গেছে, রাইট? সিকিউরিটি মার্কেট লাইন টাচ করে গেছে, অর্থাৎ এখানে 2.5 বেটাতে কোন একটা কোম্পানি যদি 2.5 বেটা হয়, তার মানে সে মার্কেটের চেয়ে বেশি রিস্কি। সো এখানে সে রিটার্ন ডিজার্ভ করছে 15%।
আর যেহেতু আইআরআর 30%, তার মানে এই প্রজেক্টটা ভায়াবল। কারণ আমরা দেখেছি এর আগের ক্লাসে, আইআরআর থেকে যদি আপনার প্রজেক্টের রিটার্ন কম হয় ততক্ষণ পর্যন্তই প্রজেক্টটা ভায়াবল হবে। কিন্তু যদি ডিসকাউন্ট রেট বা রিকোয়ার্ড রেটের আইআরআর থেকে যদি বেশি হয় তাহলে প্রজেক্টটা আর আসলে ভায়াবল হবে না। সো এই এ, বি এবং সি সবগুলো প্রজেক্টই ভায়াবল। তবে সবচেয়ে মানে প্রফিটেবল প্রজেক্ট কোনটা হবে? ডেফিনেটলি প্রজেক্টে দেখেন সেম রিস্ক ক্যাটাগরিতে 2.5 বেটাতে সে রিটার্ন জেনারেট করছে, সে ফর এক্সাম্পল এখানে 30% রিটার্ন সে জেনারেট করছে। সো এই প্রজেক্টটা মোর মোর ভায়াবল। আর এখানে 2.5 বেটাতে তার রিটার্ন জেনারেট করছে 15%। আর এই সি প্রজেক্টটা রিটার্ন জেনারেট করছে সে, এটা একটু বাঁকা হয়ে গেছে, সি প্রজেক্টটা রিটার্ন জেনারেট করছে মনে করেন এখানে এখানে সে 7 টেক করবো। মানে কোন প্রজেক্টটা আমার জন্য সবচেয়ে ভায়াবল হবে? অবশ্যই আমার জন্য সবচেয়ে বেস্ট প্রজেক্ট হচ্ছে প্রজেক্ট এ। কেন? কারণ এটা সেম রিস্ক প্রোফাইলে, এ 2.5 ইজ দ্য রিস্ক প্রোফাইল, রাইট? সেম রিস্ক প্রোফাইলে সে আমাকে সবচেয়ে বেশি রিটার্ন দিচ্ছে 30%। আর বি প্রজেক্টটা এটাও আইডিয়াল, কারণ এটা সিকিউরিটি মার্কেট লাইন টাচ করেছে, সেটা হচ্ছে সেম রিস্ক প্রোফাইলে সে দিচ্ছে 15%। কিন্তু সি প্রজেক্টটা কিন্তু ব্যাড প্রজেক্ট। কেন? কারণ সেম রিস্ক প্রোফাইলে সে আমাকে সে আমাকে অপেক্ষা কিন্তু কম রিটার্ন দিচ্ছে। তাহলে আমরা আগেই বলেছি যে ক্যাপিটাল অ্যাসেট প্রাইসিং মডেলের যে মূল বিষয়, যে হায়ার ইউ টেক রিস্ক দ্য হায়ার ইউ ডিমান্ড রিটার্ন। যত আপনি বেশি রিস্ক নেবেন তত আপনি বেশি রিটার্ন ডিজার্ভ করবেন। এই তিনটা প্রজেক্টের মধ্যে ডেফিনেটলি এই প্রজেক্টটা হচ্ছে, কারণ এখানে যদি আমরা ড্র করি সিকিউরিটি মার্কেট লাইন, তাহলে এখানে যদি কোনো একটা প্রজেক্ট হয় এটাও কিন্তু আমাদের জন্য ভায়াবল হবে। বা যদি এখানে আমরা একটা ড্র করি সে 1 বেটা, এখানে আমার যদি এই রিটার্নটা আসে তাহলে এটাও কিন্তু আমার জন্য ভায়াবল হবে। বা মানে অর্থাৎ রিস্ক অ্যাডজাস্টেড রিটার্ন আমি পাবো। কিন্তু যদি এমন হয় যে আমি সেম রিস্ক প্রোফাইলে বেশি রিটার্ন পাচ্ছি, এটা ডেফিনেটলি ভালো। কিন্তু দেখা যাচ্ছে যদি সেম রিটার্ন মানে রিস্ক প্রোফাইলে আমি যদি কম রিটার্ন পাই লাইক প্রজেক্ট সি, ওই প্রজেক্টটা কিন্তু আমার জন্য আর ভায়াবল হবে না। সো এটাই হচ্ছে সিকিউরিটি মার্কেট লাইনের মূল বিষয়। আমরা একটু দ্রুত যাব, এগুলা আপনারা যেহেতু ভিডিও শেয়ার করা হবে, পরবর্তীতে আপনারা হয়তো জিনিসগুলো না বুঝলে বুঝে নিতে পারবেন। ওকে, এখন আসেন আমরা একটু ক্যালকুলেট করি, জাস্ট একটা সিম্পল একটা ক্যালকুলেশন যদি করি। সে এখানে রিস্ক ফ্রি রেট হচ্ছে 4%, রিস্ক ফ্রি রেট 4%, এটা দিস ইজ দ্য রিস্ক ফ্রি রেট। এটা হচ্ছে রিস্ক ফ্রি রেট, মনে করেন এটা হচ্ছে 4%, রাইট? এটা হচ্ছে 4%। ওকে, আচ্ছা এখন আসেন এখানে মার্কেট বেটা হচ্ছে আমরা দিলাম 0.6। 0.6 মানে অবশ্যই এভারেজ মার্কেটের চেয়ে সে কম রিস্ক নিচ্ছে। আর মার্কেট রিটার্ন হচ্ছে 14%, আর আর মার্কেট আর রিস্ক ফ্রি রেট হচ্ছে 4%। তাইলে 14 মাইনাস 4, এটা হচ্ছে 10 মাল্টিপ্লাইড বাই বেটা 0.6, তাহলে এটা হচ্ছে 6% প্লাস হচ্ছে 4%। তার মানে আমার রিস্ক ফ্রি রেট হচ্ছে 4% আর রিস্ক প্রিমিয়াম হচ্ছে 6%, রাইট? এটুকু হচ্ছে আমরা আগেই বলেছি দিস ইজ দ্য রিস্ক প্রিমিয়াম। তাহলে এটুকু হচ্ছে আমার রিস্ক ফ্রি রেট, আর এটুকু হচ্ছে আমরা বলেছি রিস্ক প্রিমিয়াম। তাহলে এই দুইটা যোগ করলে আমরা পাবো 10% আমার হচ্ছে প্রজেক্টেড রিটার্ন, যেটা আমি এখানে 6% দিয়ে মাল্টিপ্লাই করেছি। তেমনি ভাবে আপনি যদি এটা ক্যালকুলেট করেন, সেমলি এটাও ক্যালকুলেট করতে পারেন। যদি আপনি 1.3 বেটাতে আপনি ক্যালকুলেট করেন তাহলে 4%, সেক্ষেত্রে এই যে কি হবে, সেক্ষেত্রে 14 মাইনাস 4, এটা 10 হবে, আর এটা মাল্টিপ্লাইড বাই হবে 1.3, তাহলে কত হবে? তাহলে এটা হয়ে যাবে 13 প্লাস 4, তার মানে এটা হয়ে যাবে তখন 17। অর্থাৎ এই সিকিউরিটি মার্কেট লাইনের মধ্যে অবস্থিত যে কোনো প্রজেক্টই কিন্তু আপনাকে কমফোর্ট জোনে রাখবে। কমফোর্ট জোনে রাখবে ইন দিস সেন্স, আপনি যতটুকু রিস্ক নিচ্ছেন ওই রিস্ক অনুযায়ী, রিস্ক প্রোফাইল অনুযায়ী আপনি রিটার্নটা পাচ্ছেন। সো এটা হচ্ছে ইম্পর্টেন্ট সিকিউরিটি মার্কেট লাইনের। সিকিউরিটি মার্কেট লাইন ইন্ডিকেট করে আপনার রিস্কের সাথে আপনার রিটার্নের কতটুকু আসলে প্রপোর্শনেট আছে। যদি প্রপোর্শনেট থাকে তাহলে এটা সিকিউরিটি মার্কেট লাইন টাচ করবে। আর যদি সিকিউরিটি মার্কেট লাইনের অ্যাবভ হয় ওই প্রজেক্টগুলো কিন্তু আরো ভালো, যেটা আমি একটু আগে দেখেছি। সে ফর এক্সাম্পল আমি যদি কোনো একটা প্রজেক্ট এখানে পাই 0.6 বেটাতে সে এই জায়গায়, তাহলে অবশ্যই এটা ভালো। অর্থাৎ অ্যাবভ দ্য সিকিউরিটি মার্কেট লাইন ইজ গুড, ওই প্রজেক্টগুলো এক্সেলেন্ট প্রজেক্ট, মানে সেম রিস্ক প্রোফাইলে আপনাকে বেশি রিটার্ন দিচ্ছে। আর বিলো দ্য সিকিউরিটি মার্কেট লাইন এই এরিয়াতে যদি কোনো প্রজেক্ট হয়
তাহলে বুঝতে হবে এই প্রজেক্টগুলো আসলে ভায়াবল হবে না, বা মানে ভায়াবল মানে ফাইন্যান্সিয়ালি ভায়াবল হলেও রিস্ক পয়েন্ট অফ ভিউ থেকে আপনাকে আসলে পর্যাপ্ত সে সাপোর্ট দিবে না। তার মানে বোঝা যাবে আপনি বেশি রিস্ক নিচ্ছেন কিন্তু কম রিটার্ন পাচ্ছেন। আর সিকিউরিটি মার্কেট লাইনের উপরের যেগুলো প্রজেক্টগুলো আছে সেগুলো ইন্ডিকেট করবে আপনি সেম রিস্ক প্রোফাইলে বেশি রিটার্ন পাচ্ছেন। আর যেগুলো সিকিউরিটি মার্কেট লাইন টাচ করবে, লাইক দিস পয়েন্ট এবং দিস পয়েন্ট, সেগুলো বুঝতে হবে যে এগুলা আপনাকে অর্থাৎ রিস্ক অ্যাডজাস্টেড রিটার্ন দিচ্ছে, অর্থাৎ রিস্ক প্রোফাইল অনুযায়ী আপনি রিটার্নটা পাচ্ছেন। আহ, এইটুকুই মনে হয় আপনাদের এই কোর্সে জানলে চলবে। এখন আসেন সেকেন্ড যে মডেলটা আমরা ইউজ করি সেটা হচ্ছে ডিভিডেন্ড ডিসকাউন্ট মডেল। ডিভিডেন্ড ডিসকাউন্ট মডেলে এখান থেকে মাঝে মধ্যে অঙ্ক দেয়, আমরা সিএপিএম থেকে নর্মালি দেই না, যদিও সিএপিএম মডেলটা আসলে খুবই পপুলার। তারপরেও এই ডিভিডেন্ড ডিসকাউন্ট মডেলটা আপনারা দেখবেন যে পরীক্ষায় বেশি দেওয়া হয়ে থাকে। ডিভিডেন্ড ডিসকাউন্ট মডেলের যে বিষয়টা সেটা একটু বলি, সেটা হচ্ছে এখানে আমরা এক্সপেক্ট করি ডিভিডেন্ডটা মানে ইনভেস্টররা পাবে। তো এখানে যে ফর্মুলাটা আমরা ইউজ করি, এটা ফিলোসফিটা আলাপ করার সময় নেই। আরএস মানে এখানে যে কোনো সিম্বল আপনি ইউজ করতে পারেন, বিভিন্ন ফাইন্যান্সিয়াল লিটারেচারে বিভিন্ন সিম্বল ইউজ করে। আরএস মানে হচ্ছে আসলে কস্ট অফ ইকুইটি আমরা বুঝাচ্ছি, বা এটা সিএস ই ইউজ করতে পারেন। আপনি সিএস মানে কস্ট কস্ট অফ ক্যাপিটাল, ই মানে ইকুইটি, আপনি এভাবে ইউজ করতে পারেন। আপনারা পরীক্ষায় যে কোনো সিম্বল ইউজ করতে পারেন, আপনারা যেকোনো করতে পারেন, তবে যেটা উল্লেখযোগ্য সেটা হচ্ছে আপনারা যেটাই ইউজ করেন না কেন এটার পাশে বলবেন যে ইয়েস আর এস দিয়ে আমি ডিনোট করেছি কস্ট অফ ইকুইটি ক্যাপিটাল। ডিভিডেন্ড অনেক ক্ষেত্রে আমরা পরীক্ষায় কারেন্ট ডিভিডেন্ড দিই, তো কারেন্ট ডিভিডেন্ড দিলে ডি1 কিন্তু আপনাদের বের করে নিতে হবে। ডি1 মানে ডিভিডেন্ড অফ দ্য নেক্সট ইয়ার। আবার অনেক ক্ষেত্রে পরীক্ষার প্রবলেমের ক্ষেত্রে ডাইরেক্টলি আপনাকে ডি1ই দেওয়া থাকে যে ডিভিডেন্ড অফ দ্য নেক্সট ইয়ার ইস টাকা এত, সেক্ষেত্রে আর ডি1 বের করার দরকার নাই, কিন্তু করতে হবে। পি পি হচ্ছে মার্কেট প্রাইস, আর জি হচ্ছে গ্রোথ রেট। এই সবগুলা জিনিসই আপনারা দেখবেন মানে পোর্টফোলিও ম্যানেজমেন্ট থিওরি আমরা বলি ফাইন্যান্সের ক্ষেত্রে। এখানে এই সবগুলা থিওরি কিন্তু আসলে লিস্টেড মার্কেটের জন্য প্রযোজ্য। যেমন এখানে দেখেন আপনি পি পি মানে এখানে মার্কেট প্রাইস, তাহলে যে কোম্পানিটা লিস্টেড না সেই কোম্পানির জন্য আসলে কস্ট অফ ইকুইটিটা কিন্তু আপনি এই মডেল দিয়ে হয়তো বের করতে পারবেন না। আবার সেম অ্যাজ ক্যাপিটাল অ্যাসেট প্রাইসিং মডেলের ক্ষেত্রেও বেটা বা মার্কেট রিটার্ন যেটা, ওগুলোও কিন্তু আসলে মোস্টলি রিলেটেড উইথ দ্য স্টক মার্কেট জন্যই কিন্তু আসলে মানে আবির্ভূত হয়েছে। এনিওয়ে, সো তাহলে ডিভিডেন্ড ডিসকাউন্ট মডেল এটা একটা অল্টারনেটিভ টু সিএপিএম মডেল। সিএপিএম মডেল মানে আমরা একটু আগে যে মডেলটা আলাপ করেছি ক্যাপিটাল অ্যাসেট প্রাইসিং মডেল, ওটার একটা বিকল্প হিসেবে আমরা ধরে নিই। আহ, আম, তবে দুইটাই আপনি ইউজ করতে পারেন, যদিও বেশিরভাগ ক্ষেত্রে ফাইন্যান্সিয়াল স্কলাররা ফেভার করে সিএপিএম মডেলটা, ক্যাপিটাল অ্যাসেট প্রাইসিং মডেলটা। এখন আসেন আমরা যদি একটু এটার এটার একটু দেখার চেষ্টা করি। আচ্ছা, এগুলো আমরা পরে আলাপ করব যখন আমরা ম্যাথ করব। আর কস্ট অফ ডেটটা আমরা আগেই বলেছি যে নমিনাল যে রেটটা ডিক্লেয়ার্ড রেটটা থাকবে এটাকে আমি মাল্টিপ্লাই করব 1 - ট্যাক্স রেট দিয়ে। ওকে, কস্ট অফ ডেটটার ক্ষেত্রে আমরা কি করব, আম, এখানে মনে করেন 10% দেয়া আছে, সেক্ষেত্রে 10% মাল্টিপ্লাই বাই 1 - ট্যাক্স রেট। এটা পরীক্ষা অনেক সময় আসে যে কেন ট্যাক্সটা অ্যাডজাস্ট করা হয়। এটা আমরা আগেই বলেছি, যেহেতু ডেটের যে কস্ট এটা অ্যালাউবল এক্সপেন্ডিচার হিসেবে এনবিআর অ্যালাউ করে, সেক্ষেত্রে এই 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 পোর্শনটুকু আমরা বাদ দিয়েই কিন্তু ট্যাক্সটা দিই, যেটা আমি আগেই বলেছি। প্রথমে সেলস থেকে কস্ট অফ গুডস সোল্ড বাদ দিলাম, পেলাম গ্রস প্রফিট থেকে আমরা বাদ দিলাম অপারেটিং এক্সপেন্ডিচার, আমরা পেলাম ইবিআইটি, ইবিআইটি থেকে আমরা বাদ দিলাম ইন্টারেস্ট বা প্রফিট, এরপরে কিন্তু আমি ট্যাক্সটা ক্যালকুলেট করি। সো এই জন্য পরীক্ষা অংশ সময় আসে যে এটা কেন এটা ট্যাক্স অ্যাডজাস্টেড হয়, এই গ্রাউন্ডে এটা আসলে ট্যাক্স অ্যাডজাস্ট হয়। এখন যদি এমন হয় যে এটা পার্সেন্টেজ দেয়া থাকলো না, বলা হলো যে এত টাকা করে নিতে হবে, সেক্ষেত্রে আমরা বলি ইন্টারেস্ট এক্সপেন্স বা প্রফিট এক্সপেন্স ডিভাইডেড বাই ডেট। তার মানে তখন আপনি পার্সেন্টেজটা বের করে নিতে হবে আপনাকে কস্টটা। যদি টাকার অঙ্কে দেয়া থাকে সেক্ষেত্রে
যদি পার্সেন্টেজে দেয়া না থাকে যে আসলে কস্ট কত, নমিনাল কস্ট কত, মানে বিফোর অ্যাডজাস্টমেন্ট অফ ট্যাক্স, সেক্ষেত্রে যদি পার্সেন্টেজে দেয়া থাকে তাহলে ডাইরেক্টলি, যদি 10% দেওয়া থাকে তাহলে 10% ইন্টু 1 - ট্যাক্স রেট। সে ফর এক্সাম্পল 40% যদি ট্যাক্স ব্র্যাকেটে থাকেন আপনি, তাহলে 1 - ট্যাক্স রেট মানে হচ্ছে 0.6, 0.6 ইন্টু 10 মানে 6% হয়ে যাবে অটোমেটিক্যালি। আর যে ক্ষেত্রে আপনার এটা দেয়া থাকবে না, সেক্ষেত্রে আপনাকে ইন্টারেস্ট এক্সপেন্স বা প্রফিট যে এক্সপেন্সটা যদি থাকে সেটাকে আপনি ডেট দিয়ে ভাগ দিবেন, তখন আপনি পার্সেন্টেজ পেয়ে যাবেন, এবং ওটাকে আপনি তখন 1 - ট্যাক্স রেট দিয়ে মাল্টিপ্লাই করলে আপনি তখন ওটা পেয়ে যাবেন। ওকে, সো এটা একটা বিষয়। এখন যদি আমরা আরেকটা ইয়ে প্রেফার্ড ডিভিডেন্ড, এটা আমরা করে থাকি। ওকে, সো প্রেফার্ড স্টকের ক্ষেত্রে প্রেফার্ড স্টক একটা হাইব্রিড সিকিউরিটি, আপনারা জানেন। এটার কিছু ফিচার আছে বন্ডের মতো আর কিছু ফিচার আছে ইকুইটির মতো, এগুলো আপনারা এর আগেও হয়তো পড়ে আসছেন। এটাকে আমরা হাইব্রিড সিকিউরিটি বলি, অর্থাৎ ইট ইট হাইব্রিড ইন দিস সেন্স ইস ক্যারিজ বোথ দ্য ফিচার অফ বন্ড অ্যান্ড ইকুইটি। বন্ড ইন দিস সেন্স এখানে আমরা একটা ফিক্সড রিটার্ন পাই, আর ইকুইটি মানে এটা আসলে ইকুইটি ইনস্ট্রুমেন্ট ইন দিস সেন্স যে এটা আসলে ডেটের মতো না, কারণ এটার দাবিটা পরিশোধ করতে হয় ডেট হোল্ডারদের দাবি পরিশোধ করার পরে, তবে ইকুইটি হোল্ডারদের দাবি পরিশোধ করার আগে। সো এটা হচ্ছে ইন বিটুইন, এই জন্য এটাকে হাইব্রিড সিকিউরিটি বলা হয়। সো হাউ ডু উই ক্যালকুলেট দ্য কস্ট অফ প্রেফার্ড স্টক? আরো কিছু বৈশিষ্ট্য আছে, আমি খুব সময়ের অভাবে এখানে আলোচনায় গেলাম না। এখানে যেটা করা হয় সেটা হচ্ছে আপনার ডিভিডেন্ড রেট, ডিভিডেন্ড রেট মাল্টিপ্লাইড বাই পার ভ্যালু, অর্থাৎ আপনি যখন কস্ট বের করবেন তখন ডিভিডেন্ড রেট মাল্টিপ্লাইড বাই পার ভ্যালু। একটা কথা বলে নিই, এটা আপনারা জানেন সবাই, তারপরেও বলি, যে কোনো স্টকের ক্ষেত্রে, মানে ইকুইটি হোক, বন্ড হোক, প্রেফার্ড স্টক হোক, এই যে রেটটা আমরা ক্যালকুলেট করি, এই রেটটা কিন্তু, বা রেটটা আমরা দিয়ে থাকি বা পেয়ে থাকি, এটা কিন্তু সবসময় পারের উপরে হয়, এটা মনে রাখবেন। অল দ্য রেট উই রিসিভ অর গিভ ইজ বেসড অন দ্য পার ভ্যালু। যেমন আপনি শেয়ার মার্কেট থেকে একটা শেয়ার পার ভ্যালু হচ্ছে 100, সে 10 টাকা, এখন তো 10 টাকা করে পার ভ্যালু করা হয়েছে। সো কিন্তু আপনি শেয়ারটা মার্কেট থেকে কিনছেন 50 টাকা, তাহলে আপনাকে যখন ডিভিডেন্ড দেওয়া হবে তখন কিন্তু আপনাকে 50 টাকার উপর দেওয়া হবে না, আপনাকে দেওয়া হবে 10 টাকার উপরে। সেম অ্যাজ ডেট, যে কোনো ডেট, আপনাকে ডেট হোক, প্রেফার্ড স্টক হোক, এই ডিভিডেন্ডটা এটা আসলে দেওয়া হয় অলওয়েজ পার ভ্যালুর উপরে। তাহলে আপনি যখন কস্টটা ক্যালকুলেট করবেন সেক্ষেত্রে অবশ্যই ডিভিডেন্ড রেট মাল্টিপ্লাইড বাই পার ভ্যালু হবে, ডিভাইডেড বাই শেয়ার ইস্যু প্রাইস। শেয়ার মানে প্রেফার্ড স্টকের যে যে প্রাইসে আপনি ইস্যু করেছেন, ইন্টু 1 - ইস্যু কস্ট, অর্থাৎ যদি কোনো ইস্যু কস্ট থাকে সেটা কিন্তু আপনাকে বাদ দিতে হবে। তাহলে ডিভিডেন্ড মনে করেন 10 টাকা, 10% দিচ্ছে, পার ভ্যালু হচ্ছে 100, তাহলে 100 10% মানে 10, ডিভাইডেড বাই শেয়ার প্রাইস। শেয়ার প্রাইস মনে করেন এখানে হচ্ছে, সে শেয়ার প্রাইস হচ্ছে এখানে মনে করেন 100 টাকা, সে ফর এক্সাম্পল, আর এখানে ইস্যু কস্ট মনে করেন হচ্ছে 2 টাকা, তাহলে 1 - 2 তার মানে 98, তার মানে 100 মাল্টিপ্লাইড বাই এখানে হচ্ছে 0.9, তাহলে এখানে কত হয়ে যাবে 98, তাহলে 10 ডিভাইডেড বাই 98, 10 ডিভাইডেড বাই 98 কত হচ্ছে 10 ডিভাইডেড বাই 98, যা হয় সেটাই কিন্তু হবে আমাদের মানে এই স্টকের রিটার্নটা। 10 ডিভাইডেড বাই 98, সে 10.20%, তখন কিন্তু হয়ে যাবে আপনার এই কস্ট অফ প্রেফার্ড স্টক। সো দিস ইজ হাউ উই ক্যালকুলেট দ্য কস্ট অফ প্রেফার্ড স্টক। তবে অনেক ক্ষেত্রে পরীক্ষায় ইস্যু কস্ট এগুলো আমরা দেই না, আমরা হয়তো ডাইরেক্টলি প্রেফার্ড স্টকের পার্সেন্টেজ দিয়ে দিই। সেক্ষেত্রে আপনাদের আর এই ফর্মুলা হয়তো বের করতে হবে না, ইউ ক্যান ডাইরেক্টলি ক্যালকুলেট দ্য প্রেফার্ড স্টকের রেট। আমরা একটু পরে অঙ্ক দেখাবো, তখন আপনারা বুঝতে পারবেন। এখন আসেন আমরা একটু প্রবলেম সলভ করি। কয়েকটা প্রবলেম যেগুলো বিভিন্ন আগের পরীক্ষায় এসেছে, সেগুলো আমরা একদম ইয়ার বাই ইয়ারও যাব, আর কয়েকটা এখানে রেডি প্রবলেম আছে, এগুলো আমরা আগে সলভ করি বিফোর উই কনক্লুড আওয়ার ফার্স্ট সেশন। এই ধরনের একটা অঙ্ক কিন্তু প্রায়ই থাকে আপনাদের পরীক্ষায়, আপনারা দেখবেন। সেটা হলো এবিসি কোম্পানি ইজ কনসিডারিং এ প্রপোজাল টু পারচেজ এ মেশিন কস্টিং টাকা 10 লাখ। ভালো করে খেয়াল করেন, এবিসি কোম্পানি সে একটা প্রপোজাল কনসিডার করছে, একটা মেশিন কিনবে যার ভ্যালু হচ্ছে 10 লক্ষ টাকা। ফাইন, ইনিশিয়ালি দ্য মেশিন ইজ এক্সপেক্টেড টু হ্যাভ ইকোনমিক লাইফ অফ 5 ইয়ার্স। তাহলে ইকোনমিক লাইফ মানে এই 5 বছর আপনি মেশিনটা থেকে বেনিফিট পাবেন।
উইথ এ স্যালভেজ ভ্যালু অফ টাকা 1 লাখ। স্যালভেজ ভ্যালু হচ্ছে 5 বছর পরে আপনি এই মেশিনটা বিক্রি করতে পারবেন, দিস ইজ কল স্যালভেজ ভ্যালু। সো স্যালভেজ ভ্যালু হচ্ছে আপনার এটা পাবেন আপনি এট দ্য এন্ড অফ, আপনি পাচ্ছেন এটা স্যালভেজ ভ্যালু আফটার 5 years। দ্য এক্সপেক্টেড প্রফিট বিফোর ডেপ্রিসিয়েশন অ্যান্ড ট্যাক্স ইজ শোন ইন দ্য ফলোইং টেবিল। নিচে দেওয়া আছে কি প্রফিট বিফোর ডেপ্রিসিয়েশন এবং ট্যাক্স। ডেপ্রিসিয়েশন ট্যাক্স 15% রেটে, 15% ডিসকাউন্ট রেটে প্রেজেন্ট ভ্যালু ইন্টারেস্ট পিএফ আইএফ দেয়া আছে। এগুলো নিয়ে আমরা আলাপ করছি গত ক্লাসে, প্রেজেন্ট ভ্যালু ইন্টারেস্ট ফ্যাক্টর কিভাবে ক্যালকুলেট করতে হয় ম্যানুয়ালি, এবং কিভাবে এটাকে আমরা ইউনো টেবিল ভ্যালু থেকে ক্যালকুলেট করতে পারি। সো এখানে 15% রেটে আমরা দেখতে পাচ্ছি যে এখানে রেটগুলো দেওয়া আছে। আর দিজ আর দ্য ক্যাশ ফ্লো বিফোর ডেপ্রিসিয়েশন অ্যান্ড ট্যাক্স। ওকে, এখন আপনাকে কাছে যেটা জানতে চাওয়া হচ্ছে সেটা হচ্ছে, উইল ইট বি ওয়াইজ টু পারচেজ দ্য মেশিন? Give your opinion on NPV method. সো আপনাকে বের করতে বলা হয়েছে যে আপনি মেশিনটা কি পারচেজ করবেন কিনা, এবং অলসো আপনাকে বলা হয়েছে ক্যালকুলেট দ্য পে ব্যাক পিরিয়ড। পে ব্যাক পিরিয়ডটাও আপনাকে ক্যালকুলেট করতে বলা হয়েছে। সো আমরা যদি দেখি অঙ্কটা একটু যদি সলভ করার চেষ্টা করি আমরা এখান থেকে। আচ্ছা, ওকে, সো এখানে এই টেবিলটা আমরা নর্মালি ইউজ করি। আপনারা এভাবে করলে খুব ইজিলি বুঝতে পারবেন। এখানে কি করা হয়েছে, নাম্বার অফ ইয়ার, এন্ড অফ ইয়ার। ওকে, এখানে ইয়ারগুলো 1 2 3 4 5 এভাবে দেওয়া হয়েছে, অর্থাৎ 5 বছর যেহেতু আমি রিটার্নটা পাবো। আর ক্যাশ ফ্লো বিফোর ট্যাক্স অ্যান্ড ডেপ্রিসিয়েশন, জাস্ট আগের টেবিলে যেটা দেওয়া আছে সেগুলোকে আমরা এখানে টেবিলে কনভার্ট করলাম, অর্থাৎ কোন বছর আমি কত টাকা পাবো সেটা আমি এখানে রেডি করলাম। ফাইন, ওকে। আর এটা হচ্ছে দিস ইজ দ্য স্যালভেজ ভ্যালু। স্যালভেজ ভ্যালুটা আমরা আলাদাভাবে লিখলাম, কারণ এই টাকাটা আমি এট দ্য এন্ড অফ দ্য প্রজেক্ট আমি পাবো, অর্থাৎ প্রজেক্ট শেষ হয়ে যাওয়ার পরে এটা আমি বিক্রি করে, ওই মেশিনটা বিক্রি করে আমি পাবো। তাহলে এটাও আমার কিন্তু ক্যাশ ফ্লো হবে। এগুলো হচ্ছে আমার অপারেটিং ক্যাশ ফ্লো, এই যেগুলা 2,50,000, 3 লাখ, 3,50,000, 2,50,000 এবং 2 লাখ, যেটা আমি এখানে ডিনোট করেছি, এগুলো আমরা পাবো হলো অপারেটিং ক্যাশ ফ্লো। আর এটা হচ্ছে আমি পাবো এট দ্য এন্ড অফ দ্য প্রজেক্ট, আমি যে টাকাটা পাবো সেটাকে আমরা বলছি স্যালভেজ ভ্যালু। এখন আসেন, যেহেতু এটা বিফোর ডেপ্রিসিয়েশন এন্ড ট্যাক্স, আমি প্রথমে ডেপ্রিসিয়েশনটা বাদ দিব। আচ্ছা, ডেপ্রিসিয়েশন তাহলে কিভাবে ক্যালকুলেট করব? ডেপ্রিসিয়েশন ক্যালকুলেশনের ক্ষেত্রে আপনারা জানেন কস্ট অফ মেশিন মাইনাস সেলভেজ ভ্যালু ডিভাইডেড বাই এস্টিমেটেড লাইফ। তাহলে কস্ট অফ মেশিন কত ছিল আমাদের? আগের এক্সাম্পলে আমরা দেখেছি 10 লাখ টাকা ছিল আমার কস্ট অফ মেশিন, মাইনাস হচ্ছে সেলভেজ ভ্যালু 1 লাখ টাকা, ডিভাইডেড বাই 5 মানে হচ্ছে ইউজফুল লাইফ। তাহলে আমার প্রতি বছরে স্ট্রেট, এটাকে বলে স্ট্রেট লাইন মেথড। অনেকগুলো মেথড আছে ডেপ্রিসিয়েশনের, তবে আমরা পরীক্ষায় সিম্পলি স্ট্রেট লাইন বলি। স্ট্রেট লাইন মানে হচ্ছে প্রত্যেক বছরে সমভাবে এটাকে আসলে আমরা বন্টন করে দিই। তাহলে আমার মেশিনের কস্ট হচ্ছে 1 লাখ, মাইনাস হচ্ছে আমার স্যালভেজ ভ্যালু, সরি, মেশিনের কস্ট হচ্ছে আমার 10 লক্ষ টাকা, কস্ট অফ দ্য মেশিন, আর স্যালভেজ ভ্যালু হচ্ছে 1 লক্ষ টাকা। তাহলে আমার যেটা ডেপ্রিসিয়েবল অ্যামাউন্ট সেটা হচ্ছে 9 লক্ষ। এটাকে আমি 5 দিয়ে ভাগ দিলে প্রত্যেক বছর আমার ডেপ্রিসিয়েশন আমাকে চার্জ করতে হবে কত? 1,50,000। ফাইন। কেউ একজন মনে হয় ওই গ্রুপে দিয়েছেন, আমি আর আসলে রেসপন্ড করি না, এই জন্য ভাবলাম যে যেহেতু এটার উপরে আমরা আজকে কথাই বলবো, সো আজকের আলোচনার পরে হয়তো অনেকগুলো জিনিস আপনাদের কাছে এমনিতেই ক্লিয়ার হয়ে যাবে, এই জন্য আর আমি ওখানে রেসপন্ড করি নাই গ্রুপে। কিন্তু এরপর আজকের ক্লাসের পরে আমরা অনেকগুলো প্রবলেম নিয়ে কথা বলবো। এর পরবর্তীতে যদি কোনো কোশ্চেন থাকে পরীক্ষার আগ পর্যন্ত, তখন আমরা গ্রুপে হয়তো রেসপন্ড করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তাহলে এই ডেপ্রিসিয়েশনটা আমি ক্যালকুলেট করলাম 1,80,000 পার ইয়ার। এখন আসেন, এই যে 4 নাম্বার কলামে আমরা যেটা দেখিয়েছি ইবিটি, আর্নিং বিফোর ট্যাক্স। তাহলে কিভাবে বের করলাম সেটা? 2 - 3। এই যে 2 হচ্ছে আমার ক্যাশ ফ্লো বিফোর ট্যাক্স এন্ড ডেপ্রিসিয়েশন মাইনাস ডেপ্রিসিয়েশন ইকুয়াল টু ইবিটি। ক্লিয়ার? আমি একটাই দেখিয়ে দিলাম, বাকিগুলা আপনারা ইজিলি বুঝতেই পারছেন কিভাবে ক্যালকুলেট করা হচ্ছে। ক্যাশ ফ্লো বিফোর ট্যাক্স মাইনাস ডেপ্রিসিয়েশন হচ্ছে ইবিটি, তার মানে 2,50,000 মাইনাস 1,80,000, এই 70,000 হচ্ছে ইবিটি। এখন এটার উপরে কিন্তু ট্যাক্সটা হবে, আর্নিং বিফোর ট্যাক্সের উপরে নর্মালি ট্যাক্সটা ক্যালকুলেটেড হয়। সো আমরা বলেছি এই কোম্পানি 50% ট্যাক্স ব্র্যাকেটে থাকে। অনেক ক্ষেত্রে ব্র্যাকেট বললে অনেকে বলে আমরা ব্র্যাকেটটা কি জিনিস? ব্র্যাকেট মানে হচ্ছে আসলে ওই পার্টিকুলার কোম্পানি কত পার্সেন্ট ট্যাক্স রেট এনজয় করছে, বা কত পার্সেন্ট ট্যাক্স তাকে দিতে হচ্ছে, এটাকে আমরা
ফাইন্যান্সের ভাষায় ট্যাক্স ব্র্যাকেট বলি। হ্যাঁ, অর্থাৎ ট্যাক্স অ্যাপ্লিকেবল। এটা অনেক ক্ষেত্রে অনেক সময় আমরা কোশ্চেন পাই যে ব্র্যাকেট মানে কি। ব্র্যাকেট মানে অ্যাপ্লিকেবল ট্যাক্স রেট, ওকে, কর্পোরেট ট্যাক্স রেট যেটা। ওকে, তাহলে 50% অফ 4, তার মানে আপনার ইবিটির 50% মানে 35,000 আপনাকে ট্যাক্স দিতে হলো। আচ্ছা, এটা এরপরে ইএটি, ইএটি মানে আর্নিং আফটার ট্যাক্স। তাহলে আর্নিং আফটার ট্যাক্স, এটা কলাম নম্বর 6, সেটা কি ইবিটি মাইনাস ট্যাক্স। ক্লিয়ার? মানে 4 মাইনাস 5, অর্থাৎ এই 70,000 মাইনাস 35,000 ইকুয়াল টু 35,000। আমি একটা কলামই দেখাবো, বাকিগুলা সেমলি চলে আসবে, এই জন্য আর বাকিগুলো হয়তো আমরা অতটা ডিটেইলে আলাপ করব না। আচ্ছা, এখন এই আর্নিং আফটার ট্যাক্স আমরা কিন্তু বের করে ফেললাম, ফাইন, কোনো সমস্যা নাই। অর্থাৎ আর্নিং বিফোর ট্যাক্স থেকে ট্যাক্স বাদ দিয়ে আমি আর্নিং আফটার ট্যাক্স দিলাম। এখানে আমি আপনাদের সুবিধার্থে কিন্তু প্রত্যেকটা কলামের মধ্যে কলাম নাম্বার দিয়ে দিয়েছি, যাতে করে কোনটা কোথা থেকে আসছে ইজিলি আপনারা ট্র্যাক করতে পারেন। এখন আসেন, আমাকে কিন্তু প্রজেক্টের ভায়াবিলিটি টেস্ট করতে হলে আমাকে যেটা বের করতে হবে সেটা হচ্ছে নেট ক্যাশ বেনিফিট। আমি কিন্তু ক্যাশ বেসড আসলে ফোরকাস্টটা করি, কি ক্যাশ আমি পাচ্ছি। এখন আমরা কিন্তু ডেপ্রিসিয়েশন যদিও চার্জ করি, ডেপ্রিসিয়েশন আমি আগেই বলেছি এটা একটা এক্সপেন্স, ডেফিনেটলি এক্সপেন্স, কিন্তু এটা হচ্ছে নন ক্যাশ এক্সপেন্স। এই জন্য আমরা যখন নেট ক্যাশ বেনিফিটটা ক্যালকুলেট করি, তখন আমরা এই ডেপ্রিসিয়েশনটাকে অ্যাড করি। কিসের সাথে অ্যাড করি? এই আর্নিং আফটার ট্যাক্সের সাথে। তাহলে দেখেন কলাম নম্বর 7-এ আমরা যেটা দেখানোর চেষ্টা করলাম, 6 প্লাস 3, 6 মানে হচ্ছে আর্নিং আফটার ট্যাক্স, প্লাস হচ্ছে 3, 3 মানে হচ্ছে দিস ওয়ান, রাইট? ওকে, ডেপ্রিসিয়েশন। তাহলে 1,35,000 প্লাস 1,80,000, এ হলো 2,15,000 হচ্ছে আপনার নেট ক্যাশ বেনিফিট। এটাই অনেকে হয়তো বুঝেন না, আমি আবার রিপিট করছি। সেটা হচ্ছে নেট ক্যাশ বেনিফিটের ক্ষেত্রে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে আর্নিং আফটার ট্যাক্সের সাথে ডেপ্রিসিয়েশনটা আবার অ্যাড করবেন। কেন অ্যাড করবেন? কারণ ডেপ্রিসিয়েশনটা হচ্ছে আমার নন ক্যাশ এক্সপেন্স, এটা আমার ক্যাশ আউটফ্লো হচ্ছে না, কিন্তু আমার এক্সপেন্ডিচার। এক্সপেন্ডিচারের কারণে কিন্তু আমি ট্যাক্স ক্যালকুলেশনের সময় বাদ দিয়েছি, ট্যাক্স ক্যালকুলেশনের সময় আমি বেনিফিটটা নিয়েছি, কিন্তু যখন আমি ক্যাশ বেনিফিটটা ক্যালকুলেট করব তখন কিন্তু আমি এটাকে অ্যাড করে দিব। সো এটা একটা, এটা আমরা বের করলাম। এরপরে কিউমুলেটিভ ক্যাশ ফ্লো, এই কলামটা আসলে আমরা আমাদের এনপিভি বের করার ক্ষেত্রে কাজে লাগে না। এই কলামটা আমাদের কাজে লাগে হচ্ছে যখন আমরা পে ব্যাক পিরিয়ড ক্যালকুলেট করব। কিউমুলেটিভ মানে হচ্ছে 2,15,000, এখানে 2,15,000, পরবর্তী বছরে 2,15,000 প্লাস 2,40,000, 4,55,000, পরবর্তী বছর 4,55,000 প্লাস 2,65,000, 7,20,000, পরবর্তী বছর 7,20,000 প্লাস 2,15,000, 9,35,000, তার পরবর্তী বছরে। এইভাবে অ্যাড করে করে আমরা যে ক্যাশ ফ্লোটা বের করি ওটাকে আমরা বলি কিউমুলেটিভ ক্যাশ ফ্লো। এটা আমি আগেই বলেছি, এটা এনপিভির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ না, গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের পে ব্যাক পিরিয়ড ক্যালকুলেশনে। আচ্ছা, এরপরে আসেন 9 নাম্বার যে কলামটা আমরা দিয়েছি, এটা হচ্ছে প্রেজেন্ট ভ্যালু ইন্টারেস্ট ফ্যাক্টর এট 15% রেট। আপনারা অঙ্কটা আমরা যখন আলাপ করেছি তখন দেখতেই পেয়েছিলেন যে 15% রেটে তারা আসলে আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে 15% ডিসকাউন্ট রেটে আমার প্রজেক্টটা আসলে আন্ডারটেক করা ভায়াবল হবে কি হবে না, এটা জানতে চাওয়া হয়েছে। তাহলে 15%-এর যে ডিসকাউন্ট ফ্যাক্টর গুলো সেগুলো কিন্তু পরীক্ষার কোশ্চেনই দেওয়া ছিল। তাহলে এটা আর আপনাদের আলাদাভাবে বের করতে হবে না, বা টেবিল ভ্যালু থেকেও বের করার দরকার নেই, যেহেতু পরীক্ষার কোশ্চেনেই এটা মেনশন করা ছিল। এখন আসেন, আমাদের কাজ হচ্ছে 10 নাম্বার কলামটা আমাদের জন্য ইম্পর্টেন্ট। আমরা প্রেজেন্ট ভ্যালু অফ এনসিবি, এনসিবি মানে কি নেট ক্যাশ বেনিফিট। নেট ক্যাশ বেনিফিট কোনটা? অর্থাৎ এই কলামটা। কারণ এই কলামটারই আমি আসলে এখন প্রেজেন্ট ভ্যালুতে কনভার্ট করব। কেন প্রেজেন্ট ভ্যালুতে কনভার্ট করব? কারণ এই টাকাটা হচ্ছে 1 বছর পরের টাকা, এই টাকাটা 2 বছর পরের টাকা, দিস ওয়ান 3rd ইয়ার, দিস ওয়ান 4th ইয়ার, এবং এই দুইটা টাকা হচ্ছে 5th ইয়ারের টাকা। তাহলে যেহেতু টাকাটা ফিউচারে আমি পাচ্ছি, কিন্তু আমাকে তো আজকে বসেই সিদ্ধান্ত নিতে হবে যে আমি প্রজেক্টটা আসলে ভায়াবল কি ভায়াবল না। এই জন্য আমি এই নেট ক্যাশ বেনিফিট যেটা আছে, যে টাকাগুলো আমি ফিউচারে পাবো, সেগুলোকে আমি প্রেজেন্ট ভ্যালুতে কনভার্ট করব। সো প্রেজেন্ট ভ্যালুতে কনভার্ট করার জন্যই আমরা যে যে রেটটা ইউজ করি সেটাকে আমরা বলি ডিসকাউন্ট রেট, ওকে, যেটা 9 নাম্বার কলামে আছে। সেটা আমরা কিভাবে করি? সেটা আমরা ফর্মুলা দিয়ে করতে পারি, অথবা আমরা প্রেজেন্ট ভ্যালু ইন্টারেস্ট ফ্যাক্টর টেবিল দিয়ে করতে পারি। সেটাই আমি করলাম। তাহলে কি করলাম? 7 ইন্টু 9, 7 মানে হচ্ছে আপনার নেট ক্যাশ বেনিফিট মাল্টিপ্লাইড বাই প্রেজেন্ট ভ্যালু ইন্টারেস্ট ফ্যাক্টর। সো এগুলো সবগুলো মাল্টিপ্লাই করলে আমরা কত পাচ্ছি? 8,09,970 টাকা। ওকে,
তো এখান থেকে আমি বাদ দিব কি, এখান থেকে আমি বাদ দিব নেট ক্যাশ আউটফ্লো, অর্থাৎ আজকে যে টাকাটা আমার চলে যাচ্ছে। কারণ আমরা বলছি আমরা যখন ডিসিশন নিচ্ছি তখন আজকে বসে ডিসিশন নিচ্ছি। তাহলে আজকে বসে ডিসিশন নিলে আজকে কিন্তু আমার 10 লক্ষ টাকা চলে যাচ্ছে, কিন্তু আমি রিটার্ন গুলো পাচ্ছি অ্যাট সাম ফিউচার ডেটে। তাহলে এই জন্যই আমরা ফিউচার ভ্যালু গুলাকে প্রেজেন্ট ভ্যালুতে কনভার্ট করছি, করেই আমি যেটা পাচ্ছি নেট প্রেজেন্ট ভ্যালু, যেটাকে আমরা সংক্ষেপে এনপিভি বলছি। এনপিভি যদি পজিটিভ হয় তাহলে আমরা প্রজেক্টটা আন্ডারটেক করি, আর এনপিভি যদি নেগেটিভ হয় তাহলে আমরা ওই প্রজেক্টটা রিজেক্ট করি, আপনারা জানেন। তাহলে এখানে দেখা যাচ্ছে যে আমি যেটা বেনিফিট পাচ্ছি আজকের ভ্যালুতে সেটা হচ্ছে 8,09,970, কিন্তু আমার আজকের দিনে আউটফ্লো হয়ে গেছে 10 লক্ষ টাকা। তাহলে আমার এনপিভি হচ্ছে 1,90,030 টাকা, তার মানে নেগেটিভ যেটা। সো নেগেটিভ হলে আমরা আর প্রজেক্টটা আন্ডারটেক করব না। তাহলে এখান থেকে আমরা ডিসিশন নিতে পারবো যে আমরা এই প্রজেক্টটা আসলে আন্ডারটেক করা যাবে না, কারণ এটার নেট ক্যাশ ফ্লো, নেট প্রেজেন্ট ভ্যালুটা নেগেটিভ। এটা হলো নাম্বার ওয়ান। আর সেকেন্ড যেটা জানতে চাই হচ্ছে পে ব্যাক পিরিয়ড। পে ব্যাক পিরিয়ডের আমরা গত ক্লাসে আলাপ করেছিলাম ফর্মুলা, অর্থাৎ আমার যে ইনিশিয়াল ইনভেস্টমেন্ট যেটা আছে সেটা উঠে আসতে আসলে কত সময় লাগবে, এটাকে আমরা এনপিভি দিয়ে আসলে পেব্যাক পিরিয়ড দিয়ে আমরা আসলে বের করি। তাহলে পেব্যাক পিরিয়ডের ফর্মুলা কি? প্রথমে আমরা তখন তখন আমাদের এই সেলটা ইউজ করতে হবে, রাইট? এই এই কলামটা কিউমুলেটিভ ক্যাশ ফ্লো। তাহলে কিউমুলেটিভ ক্যাশ ফ্লো আমার কত? আমার কত গেছে? 10 লক্ষ টাকা। তাহলে আমার আমরা বলেছি যে কিউমুলেটিভ ক্যাশ ফ্লোর ক্ষেত্রে আমার যেই বছরে আমার টাকাটা আদায় হবে তার আগের বছর পর্যন্ত আমাকে কনসিডার করতে হবে। তাহলে চতুর্থ বছর পর্যন্ত আমার কত? 9,35,000। আর পঞ্চম বছরে কত? পঞ্চম বছরে আমার হচ্ছে গিয়ে রিকভারিটা হচ্ছে, ওকে, এখানে 1,90,000 প্লাস হচ্ছে 1 লক্ষ, তার মানে এই পঞ্চম বছরে আমি কিন্তু আসলে 2,90,000 টাকা পাচ্ছি, কারেক্ট? 2,90,000 টাকা পাচ্ছি। তাহলে আমার বোঝা যাচ্ছে যে এই প্রজেক্টটা কিউমুলেটিভ কত হচ্ছে? কিউমুলেটিভ হচ্ছে 12,12,055, যেটা আমরা এখানে দেখিয়েছি। আর চতুর্থ বছরে হচ্ছে 9,35,000। তার মানে ডেফিনেটলি এটা 4 থেকে 5 বছরের মাঝামাঝি কোনো সময়ে আসলে এই টাকাটা রিকভারি হবে। অর্থাৎ অবশ্যই 4 বছরের বেশি, কিন্তু 5 বছরের কম। তাহলে আমরা ওই ফর্মুলা ইউজ করলে 4 বছর প্রিভিয়াস ইয়ার আনটিল রিকভারি, আপনারা ফর্মুলাটা দেখে নেবেন। আর এটা হচ্ছে আনরিকভার্ড পোর্শন, কতটুকু আমি রিকভার করতে পারি নাই, সেটা হচ্ছে 10 লক্ষ মাইনাস 9,35,000, এটা হচ্ছে আনরিকভার্ড পোর্শন। আর ডিভাইডেড বাই রিকভারি অফ দ্য ফিফথ ইয়ার। তাহলে ফিফথ ইয়ারের রিকভারি কত? ফিফথ ইয়ারের রিকভারি হচ্ছে 1,50,000 প্লাস হচ্ছে, সরি 1,90,000 প্লাস হচ্ছে 1 লক্ষ, 2,90,000। এখানে দুইটা আলাদা করে দেখিয়েছি, কারণ একটা হচ্ছে রেগুলার ক্যাশ ফ্লো আর একটা হচ্ছে স্যালভেজ ভ্যালু, এই জন্য আমরা আলাদা করে দেখেছি। কিন্তু যখন আপনি পেব্যাক পিরিয়ড ক্যালকুলেট করবেন, এই দুইটা টাকাই যেহেতু ফিফথ ইয়ারে এসেছে, এই দুইটা টাকা আপনি অ্যাড করে দিবেন। তাহলে আমরা ওই ফর্মুলা অনুযায়ী আমরা ক্যালকুলেট করলে পাচ্ছি হলো 4.22, মানে 4.25 বছরের মতো আপনার লাগবে, 4 বছর 3 মাসের মতো আপনার লাগবে। সো দিস ইজ হাউ উই ক্যালকুলেট দ্য পে ব্যাক পিরিয়ড। এটুকু ক্লিয়ার কিনা? আপনারা একটু রেসপন্ড করেন, আমরা দ্রুত সামনের দিকে এগোতে হবে। ইজ ইট ক্লিয়ার? হিসাবটা বুঝি নাই, এটা কে লিখছেন? এখন আমি কোন জায়গায় বুঝেন নাই এটা না বুঝলে তো হবে না, এটা আপনারা দেখে নেবেন, জাস্ট আমার ভিডিওটা আবার দেখে নেবেন। এত খুলে খুলে বর্ণনা করেও যদি না বুঝেন তাহলে তো দুঃখর বিষয় আছে আর কি, মনোযোগ হয়তো নাই আপনাদের। ওকে ওকে, ভেরি গুড। হ্যাঁ মোশাররফ বলেন, আপনি একটু কথা বলতে চাচ্ছেন, কি বিষয়ে কথা বলতে চাচ্ছেন? জি বলেন। জি, অথবা আপনি লেখেন, আপনার স্পেসিফিক কোনো প্রবলেম থাকলে লেখেন, স্পেসিফিক কোনো প্রবলেম থাকলে লেখেন। মোশাররফ হোসাইন, কি কথা বলতে চাচ্ছিলেন? জি, আপনি আনমিউট করে কথা বলেন, এত সময় তো দেওয়া যাবে না। প্রেজেন্ট ভ্যালু ডিসকাউন্ট রেট একটু বলবেন। প্রেজেন্ট ভ্যালু ডিসকাউন্ট রেট তো আমি আগেই বলেছি, এটা আমরা ক্যালকুলেটর করতে পারি আর এটা টেবিল ভ্যালু থেকেও বের করতে পারি। এটা গত ক্লাস যারা করেন নাই তারা হয়তো বুঝতে পারবেন না, গত ক্লাস করলে এটা কিভাবে ক্যালকুলেট করতে হয় সেটা আমরা দেখিয়েছি। হ্যাঁ,
জি শাহনওয়াজ বলেন, জি শাহনওয়াজ জি বলেন। সালাম আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম আলাইকুম আসসালাম, স্যার। জি জি জি। স্যার 9 লক্ষ, স্যার 9,35,টা একটু আবার বুঝে দিলে বেশি ভালো হতো। লাস্টে যেটা আছে ওই যে আপনি 9,35,000 বলছেন ও না, 9,35,000 হচ্ছে আমি যেটা রিকভার করেছি চতুর্থ বছর পর্যন্ত, জি স্যার। অর্থাৎ এটা এখান থেকে আসছে। ওকে, আচ্ছা আচ্ছা আচ্ছা। এটা তো আপনি 4 ওকে বছরে স্যার। তো 9,35,000 রিকভার করছেন, তাহলে বাকি রয়েছে কত? 10 লক্ষ। কারণ আপনার 10 লক্ষ রিকভার করতে হবে, আর নয় লক্ষ হ্যাঁ হ্যাঁ পঁয়ত্রিশ হ্যাঁ হ্যাঁ হাজার আপনি 10টা চতুর্থ বছর পর্যন্ত রিকভার করে ফেলেছেন, এই জন্য এটা বুঝে আমরা গেছি বাদ, স্যার। অর্থাৎ রিমেইনিং স্যার পোর্শনটুকু আমরা বের করছি আর কি। হ্যাঁ, ওকে। স্যার, স্যার আরেকটা বিষয় স্যার, ওই প্রথম কলমে একদম প্রথম কলমে জি একদম জি। প্রথম কলম যেটা আছে এইটাতে 2,90,000, 3 লাখ এগুলোকে যে প্রশ্ন দেওয়া থাকবে না হ্যাঁ হ্যাঁ, বের এগুলো করতে হবে? প্রশ্ন দেওয়া থাকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি প্রশ্ন পাইতে একটু দেরি করছি তো হ্যাঁ সেই হ্যাঁ, জন্য। থ্যাংক ইউ এগুলো স্যার, বুঝে প্রশ্ন গেছি দেওয়া এখন। থাকে। ক্লিয়ার ক্লিয়ার, শাহনওয়াজ ক্লিয়ার না? হ্যাঁ জি জি স্যার ওকে জি। ওকে, আর কেউ আছেন? থ্যাংক ইউ স্যার। এই ধরনের একটা কোশ্চেন কিন্তু পরীক্ষায় আমরা মাঝে মধ্যে দিয়ে থাকি, খুব ফ্রিকুয়েন্টলি এই ধরনের একটা কোশ্চেন থাকে আর কি। ওকে, হ্যাঁ মোশাররফ জি বলেন, মোশাররফ আপনি কথা বলতে চাচ্ছিলেন, জি মোশাররফ আপনি কথা বলতে চাচ্ছিলেন। সালাম আপনি আলাইকুম, এখন আনমিউট মুয়াজ্জেম করে কথা বলছি। বলতে পারবেন, জি। সালাম আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, জি মোশাররফ স্যার বলছেন। এখানে, হুম, স্যার আমি মুয়াজ্জেম। হ্যাঁ জি জি বলেন। স্যার এখানে একটা একটা ফাইন্যান্সিয়াল লিটারেচারে দেখলাম যে ইনিশিয়াল ইনভেস্টমেন্টটা শুরুতে ইয়ার ওয়ান এর মধ্যে থাকে, তারপরে মাইনাস করে করে আসে, এইভাবে কি করলে ঠিক হবে? বুঝি নাই ইনিশিয়াল ইনভেস্টমেন্ট। স্যার এই যে 10 লাখ টাকা যেটা, হুম, এটাকে ওরা ইনিশিয়াল ইনভেস্টমেন্ট হিসেবে দেখায় এবং এটাকে প্রথমে ইয়ার ওয়ান এর মধ্যে 10 লাখ দেখায়, তার পরবর্তী বছরে এটাকে মাইনাস করে করে আসে, আমরা এত যেটা লাস্টে কমপ্লেক্সে গিয়ে। যাওয়ার দরকার নাই তো, এত কমপ্লেক্সে যাওয়ার দরকার নাই। ফাইন্যান্স ফর্মুলা হচ্ছে আপনার যে ক্যাশ আউটফ্লো গুলো হয়েছে হ্যাঁ, এগুলোকে আউটফ্লোটা। আপনি একটা ক্লাস্টারিং করবেন, আর ইনফ্লো গুলোকে একটা ক্লাস্টারিং করবেন, ঠিক আছে? ওই স্যার কমপ্লেক্সে আমার যাওয়ার একটা দরকার নেই। প্রশ্ন আছে। স্যার মুশারফ কথা বলেছিলাম স্যার। স্যার হ্যাঁ জি প্লিজ স্যার। বলেন, মুশাররফ বলেন, জি স্যার স্যার জি ওই যে আমরা এরকম এরকম অঙ্কের ক্ষেত্রে প্রত্যেক অঙ্কে তো সেল বেস ভ্যালু আসবে স্যার। হ্যাঁ, জি জি। সেল বেস ভ্যালু আসলে স্যার সেল বেস ভ্যালুটা কি আমরা 7 নাম্বার কলমে সবসময় সেল বেস ভ্যালু দিয়ে দিব? কোন 7 নাম্বার কলামে? যে হ্যাঁ হ্যাঁ, 7 নাম্বার সেলফ কলমে স্যার ভ্যালুটা নিচে এই যে আলাদা ভাবে দিবেন, এবং এটা 7 নাম্বার কলামে, জি ইয়েস, এটা তো নেট একটা বেনিফিট হিসেবে আসছে, তো আচ্ছা এটা আচ্ছা পরে বেনিফিট হিসেবে আপনি স্যার দেখাবেন। পরে এইটা স্যার 8 নাম্বার কলমে কিউমুলেটিভ করবে না স্যার? হ্যাঁ হ্যাঁ, কিউমুলেটিভ আচ্ছা করবেন, ইয়েস ইয়েস আচ্ছা ইয়েস। আচ্ছা, পরে 9 নাম্বার কলমে স্যার যে পিবিআইএফ যেটা আছে, হ্যাঁ, জি, এটা দুইবার লেখা হয়েছে কেন স্যার? দুইবার প্রথমে যেহেতু দেখছেন এই দুইটা টাকাই 5 বছর পরে আসছে, বুঝছেন কি না? এটা আচ্ছা হচ্ছে অপারেটিং ক্যাশ ফ্লো, এই 2 লাখ টাকা হচ্ছে অপারেটিং ক্যাশ ফ্লো, এটাও 5 বছর পরে 50 ইয়ার শেষে আসতেছে। আচ্ছা আচ্ছা আর সেলভেজ ভ্যালু যে 1 লাখ টাকা, এটাও 50 ইয়ার পরে আসতেছে। স্যার তো দুইটারই তো টাইমিং অফ রিসিভ একই, এই জন্যই প্রেজেন্ট ভ্যালু ইন্টারেস্ট ফ্যাক্টরও তাহলে একই। স্যার ক্লিয়ার? স্যার আমি বুঝছি অনেকটা, আমি তো ধারণা ক্লিয়ার করি স্যার। আমরা ওয়ান ঠিক ঠিক এরকম অন্যান্য অঙ্কের ক্ষেত্রে যখন বিভিন্ন অ্যামাউন্ট থাকবে তখন ঠিক আমরা এরকম করে বসাই দিব নাকি স্যার? এরকম করে বসাই দিব ইয়েস 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 ইয়েস। স্যার। সেলভেজ, এইখানে আরেকটা আমার একটা প্রশ্ন ছিল স্যার। আরেকটু আচ্ছা স্যার, তাহলে আপনি শেষ করুক, শেষ করুক। জি স্যার আপনি সেকেন্ড স্যার। জি। স্যার আমি ওই যে এরকম যে পিবিএফ না থাকে স্যার, হ্যাঁ, হুম, ওর একটা পদ্ধতিতে সিবিএফ ওয়ান ওয়ান প্লাস আই বাই ওয়ান পাওয়ার ওয়ান পাওয়ার টু পাওয়ার থ্রি করে আমরা যে বের করে নেই স্যার, হুম। সমস্যা হবে কি স্যার? না না, সেটার সমস্যা হবে না, তবে স্যার অ্যামাউন্ট তবে একটু এই ডিফার টেবুলার হয়, ভ্যালুটাতে ইউজ করলে আপনার জন্য ইজি হবে আর কি। স্যার এটা অ্যামাউন্ট হচ্ছে একটু ডিফার সবচেয়ে ইজি হয়। মেথড অফ ক্যালকুলেশন। কিন্তু আপনি যদি ওইভাবে ওই যে ফিউচার ভ্যালু 1/1 + i⁴n ওইভাবে করলেও হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। ওকে, স্যার একটু ডিফার হয়ে যায় স্যার। স্যার ওইভাবে করলে ডিফার স্যার ওই হবে যে না, ডিফার হবে না, খুব সামান্য ডিফারেন্স হবে, খুব স্যার সামান্য হয়তো ডিফারেন্স হতে পারে, কিন্তু একই হবে, একই হয়ে যাবে। স্যার আমি সামান্য একটু জানতে চাচ্ছি নাম এইখানে। বলেন, নাম বলে স্যার কোশ্চেন করেন আগে। স্যার আব্দুল মালিক বলছিলাম, জি। নেট ক্যাশ বেনিফিটে আপনি স্যার ওই যে 6+3 যোগ করছেন, আমি যেটা 2 থেকে ইএটি তে বাদ দিলেও তো এটা পাচ্ছি। হ্যাঁ নেট ক্যাশ বেনিফিট যেটা, জি জি। এইটা 6 নম্বর কলাম এবং 3 নম্বর কলাম যোগ করে বের করা হয়েছে। হ্যাঁ আমি হ্যাঁ, যদি 2 নম্বর কলাম থেকে এই যে ইএটি 6 নম্বর কলামটা বাদ দিই তাও তো পাচ্ছি। 2 নাম্বার থেকে 6 নাম্বার কলাম কেন বাদ দিবেন আপনি? এ- না না, এটা সবসময় এভাবে মিলবে না। এখানে আমি বলি, এখানে ওই 50% ট্যাক্স ব্র্যাকেটের কারণে দুইটা সমান হয়ে গেছে। জি জি। যেভাবে ফর্মুলা আছে ওভাবে করেন না ভাই, যেভাবে স্যার ফর্মুলা আছে ওভাবে করেন না।
আমি যেভাবে দিছি এভাবে করেন, নতুন কিছু সৃষ্টি করতে চাইেন না। আচ্ছা, শুধু ডেপ্রিসিয়েশন এবং ইএটি এটা যোগ করে দিব আর কি। এক্স্যাক্টলি, ডোন্ট ট্রাই টু ক্রিয়েট নিউ থিং। এই জন্য তো আপনারা পরীক্ষায় উল্টাপাল্টা করেন, যেভাবে দিছি ওভাবে করেন ভাই, নতুন কিছু ক্রিয়েট করেন না। আচ্ছা স্যার, ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। জি জি, আসসালামু জি আলাইকুম। জি জি, ওয়ালাইকুম আসসালাম। আর কোনো কোশ্চেন না থাকলে আমরা আগাবো। এগিয়ে যান ওকে, স্যার, আহ, এগিয়ে যান স্যার। হ্যাঁ বলেন। জি জি জি, সায়েন্টিফিক ক্যালকুলেটর আপনারা নিতে পারেন, ইয়েস, সায়েন্টিফিক ক্যালকুলেটর অ্যালাউ করা হবে, তবে অবশ্যই ফাইন্যান্সিয়াল ক্যালকুলেটর না। ফাইন্যান্সিয়াল ক্যালকুলেটর আমরা অ্যালাউ করি না, যেগুলো থেকে অটোমেটিক্যালি এনপিভি বের করে ফেলা যায় বা জি। এক্সাম হলে নিতে পারবেন কিনা এগুলো তো গত ক্লাসে আমরা আলাপ করেছি। হ্যাঁ, এক্সাম হলে আপনারা টেবিল ভ্যালুটা আপনাদেরকে প্রোভাইড করা হবে। আর কোনো কোশ্চেন না থাকলে আমরা সামনের দিকে আগাবো। গ্যালাক্সি M02, এটা কে আমি জানি না, উনি হাত তুলেছেন, বলেন। আপনি কথা বলতে চাইলে বলেন, লাস্ট কোশ্চেন নিব আমরা। বাকিরা একটু মিউট করেন, বাকিরা একটু মিউট করেন প্লিজ। ইব্রাহিম, আপনি মিউট করেন। স্যার আসসালামু আলাইকুম। বুঝলাম, জি জি। স্যার আমি এমডি বদরুল হাসান চৌধুরী বলছিলাম। স্যার আমি আসলে ক্লাসে থাকতে পারিনি, তাই স্যার একটু কোশ্চেন স্যার। যে স্যার ডিসকাউন্ট রেটটা আছে স্যার, ওটা একটা টেবল আছে স্যার আমাদের কাছে, ওটা কি আমরা নিয়ে যেতে পারবো কিনা স্যার? আমি হ্যাঁ, ছিলাম এগুলা না। আপনি আমার ওই গত ক্লাসের ভিডিওটা দেখে নিবেন, ওখানে ডিটেল আমরা আলাপ করেছি। হ্যাঁ, কিভাবে আচ্ছা, ক্যালকুলেট থ্যাংক ইউ। করতে হয়, এবং এটা এটা মানে টেবিল ভ্যালুটা আমরা নর্মালি পরীক্ষার হলে হয়তো অ্যালাউ করবে, অথবা আপনারা নিতে পারবেন, প্রোভাইড করবে, অথবা আপনারা নিতে পারবেন। ওকে, আপনি একটু থ্যাংক ইউ স্যার। দেখে আমার ভিডিওটা আমরা সামনের দিকে আগাই। হ্যাঁ, ওকে ওকে, আমাদের আসলে তো সময়ের সীমাবদ্ধতা আছে, খুব বেশি আর সময় আমরা অ্যালাউ করতে পারলাম না। এখানে আমরা আরেকটা অঙ্ক নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে আরবি ফ্যাশন হ্যাজ দ্য ফলোইং ক্যাপিটাল স্ট্রাকচার। এই রিলেটেড অঙ্ক কিন্তু থাকে, যেটা আমরা একটু আগে আলাপ করলাম, এবং এই ধরনের একটা অঙ্ক প্রায় পরীক্ষা থাকে, মানে খুব কমন টাইপ প্রবলেম অফ ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট, যেটা আমরা দিয়ে থাকি। আর এই যেটা আমি এখন করাবো, যেটা আলাপ করব, সেটাও কিন্তু আমরা পরীক্ষায় মাঝে মধ্যে দিয়ে থাকি। যেমন আরবি ফ্যাশন হ্যাজ দ্য ফলোইং ক্যাপিটাল স্ট্রাকচার অন অন ডিসেম্বর 31, 2020। ওকে, একটা ক্যাপিটাল স্ট্রাকচার দেয়। ক্যাপিটাল স্ট্রাকচার মানে হচ্ছে বিভিন্ন সোর্স অফ ক্যাপিটাল গুলো এখানে দেওয়া আছে, রাইট? এখানে অর্ডিনারি শেয়ার দেওয়া আছে 8 লক্ষ শেয়ার, প্রতিটা 10 টাকা করে, এখানে মনে করেন 80 লাখ। তারপরে 10% প্রেফারেন্স শেয়ার দেওয়া আছে। 10% প্রেফারেন্স শেয়ার মানে আপনি বুঝেই গেলেন, এখানে প্রেফারেন্স শেয়ারের কস্ট হচ্ছে 10%, রাইট? এখানে দেওয়া আছে 20 লাখ টাকা। তারপরে 14% ডিবেঞ্চার, ডিবেঞ্চার দেওয়া আছে 60 লাখ টাকা। তাহলে মানে এখানে ডিবেঞ্চারের নমিনাল রেট 14% দেওয়া আছে। তাহলে আমরা জানি যে ডিবেঞ্চারের ক্ষেত্রে ট্যাক্স বেনিফিট পাওয়া যায়, সুতরাং এখানে ট্যাক্স ট্রিটমেন্ট আমাদের দিতে হবে। তাহলে 1,60,00,000 টাকার টোটাল ক্যাপিটাল। এখন এখানে কিছু তথ্য দেয়া আছে অ্যাডিশনাল, যেমন দ্য শেয়ার অফ দ্য কোম্পানি সেলস ফর টাকা 20। তার মানে বোঝা যাচ্ছে এটা, দিস ইন্ডিকেট দ্য মার্কেট প্রাইস। ওকে, it is expected that the company will pay next year a dividend of টাকা 2 per share। তার মানে আমরা বুঝতে পারলাম, আমরা দুইটা ক্যাপিটাল কস্ট অফ ক্যাপিটালের ফর্মুলা দেখেছি, বা ওয়ে দেখেছি ক্যালকুলেশন অফ কস্ট অফ ক্যাপিটাল। একটাকে আমরা বলছি ক্যাপিটাল অ্যাসেট প্রাইসিং মডেল, আরেকটাকে আমরা বলছি ডিভিডেন্ড ডিসকাউন্ট মডেল, রাইট? সো এখানে যেহেতু ডিভিডেন্ডের কথা বলা আছে, মার্কেট প্রাইসের কথা বলা আছে, তার মানে এটা বোঝা যাচ্ছে এই প্রবলেমটা আপনাকে সলভ করতে হবে ডিভিডেন্ড ডিসকাউন্ট মডেল দিয়ে। ওকে, সো আমরা এখানে বলছি ইট ইজ এক্সপেক্টেড দ্যাট দ্য কোম্পানি উইল পে নেক্সট ইয়ার এ ডিভিডেন্ড অফ টাকা 2 পার শেয়ার। তার মানে এটা কিন্তু D1 ইন্ডিকেট করছে। আমরা আগেই বলেছি ডিভিডেন্ড অফ দ্য নেক্সট ইয়ার মানে D1। আবার অনেক ক্ষেত্রে বলা থাকে কারেন্ট ইয়ারের ডিভিডেন্ড এত, তখন কিন্তু আপনাকে D1 বের করে নিতে হবে। তো এখানে ডাইরেক্টলি D1টা দেয়া আছে। তাহলে কি বলা আছে এখানে, উইল পে নেক্সট ইয়ারে ডিভিডেন্ড অফ টাকা 2 পার শেয়ার হুইচ উইল গ্রো এট 5% ফর এভার। 5% রেটে এটা গ্রো করতে থাকবে, এবং অ্যাজিউম ট্যাক্স রেট অফ 40%। 40% এটা ট্যাক্স রেটটা থাকবে। ওকে,
এখন আপনার কাছে জানতে চাওয়া হচ্ছে কম্পিউট দ্য ওয়েটেড অ্যাভারেজ কস্ট অফ ক্যাপিটাল বেসড অন দ্য এক্সিস্টিং ক্যাপিটাল স্ট্রাকচার। এক্সিস্টিং ক্যাপিটাল স্ট্রাকচারে আপনার কস্ট অফ ক্যাপিটাল কত হবে সেটা আপনাকে জানতে চাওয়া হয়েছে, এটা একটা। সেকেন্ড যেটা জানতে চাওয়া হয়েছে কম্পিউট দ্য ওয়েটেড অ্যাভারেজ টাকা 40 লাখ ডেট বাই ইস্যুইং 15% সাবঅর্ডিনেটেড বন্ড। তার মানে সে তার ক্যাপিটাল স্ট্রাকচারটাকে আরো বাড়াতে চাচ্ছে, অর্থাৎ ক্যাপিটালটা বাড়াতে চাচ্ছে কিভাবে, 40 লাখ টাকা আরো ডেট নিই, সেটা হচ্ছে সাবঅর্ডিনেটেড ডেট 15% রেট। ওকে, সাবঅর্ডিনেটেড ডেট এটা সে 15% রেটে একটা সাবঅর্ডিনেটেড ডেট সে নিবে। সো এখানে যেটা বিষয় সেটা হচ্ছে এই সাবঅর্ডিনেটেড ডেটটাও কিন্তু যেহেতু ডেট, এটার ক্ষেত্রে আমরা ট্যাক্স বেনিফিটটা পাবো। এই ডেটটা নেয়ার কারণে দিস উড রেজাল্ট টু ইনক্রিজ এক্সপেক্টেড ডিভিডেন্ড টু টাকা 3 পার শেয়ার। তাহলে আমরা আগে দেখেছি, আগে ছিল 2 পার শেয়ার, এখন হয়ে যাবে নতুন ক্যাপিটাল স্ট্রাকচারে এটা হয়ে যাবে 3 পার শেয়ার। অর্থাৎ এটা মার্কেট প্রাইসটা, সরি ডিভিডেন্ড পার শেয়ারটা বেড়ে যাবে 2 নম্বর মানে প্রবলেমের ক্ষেত্রে দ্য সেম গ্রোথ রেট। তাহলে আমাদের বের করতে হবে নতুন ওয়েটেড এভারেজ কস্ট অফ ক্যাপিটাল কত। ওকে, তাহলে এখানে আমাদের প্রাইমারিলি আমরা সবাইকে আনমিউট করে দিই, আবার মিউট করে দিই, ডিস্টারবেন্স হচ্ছে। ওকে, তাহলে দুইটা অঙ্ক, একটা হচ্ছে আমাদের বের করতে বলা হচ্ছে ওয়েটেড অ্যাভারেজ কস্ট অফ ক্যাপিটাল যেটা রোমান 1-এ আমরা বলেছি, আর সেকেন্ডটা হচ্ছে কিছু কন্ডিশন চেঞ্জ করার কারণে, একটা হচ্ছে কিছু নতুন ডেট নেওয়া হয়েছে এবং ডেট নেওয়ার কারণে ডিভিডেন্ড রেটটা বেড়ে গেছে। এই সমস্ত কারণে নতুন করে একটা আমাদের ওয়েটেড অ্যাভারেজ কস্ট অফ ক্যাপিটাল বের করতে হবে। তাহলে দুইটা অঙ্ক আমরা একটু সলভ করার চেষ্টা করি। ওকে, এখন আসেন, আমরা আগেই বলেছি যে কি কি দেয়া আছে সেগুলো আমরা দিলাম, এগুলো আমি আর ডিটেলে গেলাম না। অর্ডিনারি শেয়ার, 10% প্রেফার্ড শেয়ার, 14% ডিবেঞ্চার, কারেন্ট মার্কেট প্রাইস, গ্রোথ রেট 5% মানে এটাকে আমরা 0.05 বলি। যখন কোনো পার্সেন্টেজ হয় তখন আমরা এটাকে 5% মানে 0.05, 10% মানে 0.1 এভাবে ডিনোট করি। আর ডিভিডেন্ড অফ দ্য নেক্সট ইয়ার এটা কিন্তু D1, আগেই বলেছি যদি এটা D0 থাকতো তাহলে কিন্তু আপনাদের এটাকে D1-এ কনভার্ট করে নিতে হতো, যেটা এরকম ভাবে আমরা করি D1 ইকুয়াল টু D0 ইন্টু 1 প্লাস জি। অর্থাৎ যদি বলা হয়তো যে কারেন্ট ডিভিডেন্ড 2 টাকা, তাহলে আপনাকে D0 ইন্টু 1 প্লাস জি, জি মানে গ্রোথ রেট, সো 2 ইন্টু 1 প্লাস 0.05, তখন হয়ে যেত কিন্তু এটা 2.1। কিন্তু এখানে যেহেতু ডাইরেক্টলি D1 দেয়া আছে, এটা আর বের করার দরকার নেই। সুতরাং পরীক্ষায় আপনারা খেয়াল করবেন যে এটা কি কারেন্ট ডিভিডেন্ড দেয়া আছে নাকি ডিভিডেন্ড অফ দ্য নেক্সট ইয়ার দেয়া আছে। যদি কারেন্ট ডিভিডেন্ড দেয়া থাকে তাহলে কিন্তু D1 আপনাদের বের করে নিতে হবে, কারণ কারেন্ট ডিভিডেন্ড মানে D0 বা D0। এটা একটু আমি বলে রাখলাম, যদিও এখানে বের করার দরকার নেই। তাহলে কস্ট অফ কমন স্টক এটা আমরা KE দিয়ে ডিনোট করছি, এটা যে কোনো সিম্বল আপনারা ইউজ করতে পারেন। সো ডিভিডেন্ড গ্রোথ মডেলের ফর্মুলাটা যেটা আমি ক্লাসের শুরুতে দেখিয়েছি, এটা মানে ডিভিডেন্ড পার শেয়ার ডিভাইড বাই পয়েন্ট প্লাস জি, জি মানে গ্রোথ রেট। সো এখানে আমরা পেলাম 15%। তার মানে এটা বা 0.10। এরপরে কস্ট অফ ডিবেঞ্চার আমরা বলেছি এটা হচ্ছে ই ডি মানে কস্ট অফ ডিবেঞ্চার, ডিসি মানে এটা হচ্ছে নোশনাল যে রেটটা দেয়া থাকবে, অর্থাৎ যে রেটটা ডিক্লেয়ার্ড রেট যেটা দেয়া থাকবে সেটাকে আমরা ডিসি বলছি। 1 মাইনাস ট্যাক্স রেট, এখানে যেহেতু 40% ট্যাক্স ব্র্যাকেটে আছে তাহলে ডিসি মানে হচ্ছে কত 14% ইন্টু 1 মাইনাস ট্যাক্স রেট, তাহলে আমরা পাবো এটা 0.0। এটা ক্যালকুলেশন করলে আপনারা পেয়ে যাবেন, অর্থাৎ ট্যাক্স রেট অ্যাডজাস্ট করার পরে। তাহলে প্রত্যেকটা এলিমেন্ট আমাদের তাহলে কস্টের 3টা এলিমেন্ট আমরা পেলাম, একটা হচ্ছে কস্ট অফ কমন স্টক, কস্ট অফ প্রেফার্ড স্টক আর কস্ট অফ ডিবেঞ্চার। তাহলে কস্ট অফ কমন স্টক হচ্ছে আমার 15% বা 0.10, কস্ট অফ প্রেফার্ড স্টক 10% বা 0.10, সরি কস্ট অফ কমন স্টক হচ্ছে 15% মানে 0.15, আর কস্ট অফ প্রেফার্ড স্টক 10% বা 0.1
আর কস্ট কোটি 60 লাখ, মানে কতটুকু কন্ট্রিবিউট করে